নির্বাচিত কবিতা প্রসঙ্গে আমার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয় 1984 সালে 4 বন্ধুর সাথে যৌথভাবে। সম্পাদনা করেন কবি আজিজুল হক। তিনি প্রথম আমাদেরকে শনাক্ত করেছিলেন। তার 10 বছর পর অর্থাৎ 1994 সালে আমার প্রথম একক কাব্যগ্রন্থ বের হয় ভাষার মাস ফেব্রুয়ারিতে। লিটল ম্যাগাজিন কেন্দ্রিক নিরীক্ষাপ্রবণ কথা সাহিত্যিক বন্ধু সেলিম মোর্শেদের উৎসাহে এবং বন্ধু কবি ফরিদ কবিরের সহযোগিতায় তার অধুনালুপ্ত প্রকাশনী সিনোরেনাথ, ঢাকা থেকে। এর পরের দুটি গ্রন্থ প্রকাশিত হয় ঠিক 10 বছরের ব্যবধানে। এই জন্য অনেকটা নিয়ম হয়ে দাঁড়িয়েছিল। আর এর জন্যই বন্ধুরা অনেকদিন থেকে নির্বাচিত কবিতার বই প্রকাশের দাবি জানিয়ে আসছিল। তাদের অনুরোধে বিশেষত কলকাতার বন্ধু কবি শান্তিময় মুখোপাধ্যায় আমাকে খুবই উৎসাহ জুগিয়েছে তার নিজের কবিতার ব্যাপারে। নিজের কবিতার ব্যাপারে কি বলবো, কবিতা আমার কাছে এক মন্দির, যেখানে আমি নিবেদন করি আমার সকল জিজ্ঞাসা, বিহ্বলতা ও বিস্ময়। কবিতা আমার কাছে অভিজ্ঞতা কাঠামোকৃত করার কৌশল, প্রতিটি জীবনানুশীলনী অতিক্রম করার শক্ত পা। কবিতা তাই আমাকে দিয়ে হাঁটিয়ে নেয় পৃথিবীর পথে প্রান্তরে। নির্বাচিত কবিতার বইটি কলকাতা থেকে প্রকাশিত হচ্ছে বলে খুব ভালো লাগছে, কারণ 2 বাংলার পাঠকদের কাছে পৌঁছাবার এক চমৎকার সুযোগ। প্রকাশক ও অন্যান্য যারা আমাকে নানাভাবে সহযোগিতা করেছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। বয়স, আমার ভেতরে এক অদৃশ্য ডলফিন বাস করে। হঠাৎ হঠাৎ লাফ দিয়ে ওঠে চেতনার একান্ত গভীর থেকে। সময় আটকে আছে থানার পাশে মাটিতে অর্ধেক পুঁতে যাওয়া চাকাবিহীন গাড়িতে। কোনো কোনো রাতে আমি তা স্টার্ট দেওয়ার শব্দ পাই, মনে হয় কেউ যেন গাড়ি চালিয়ে চলে গেল। অথচ সকাল হলে দেখি গাড়িটা যেখানে ছিল সেখানেই পড়ে আছে। গাড়িটার পাশ দিয়ে যাওয়ার সময় কিছুটা আড়চোখে দেখি সে আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে, যেন বলতে চায়, তুমি কি বুড়িয়ে যাচ্ছ? জীবিকা, এক কালো ব্যাধ, প্রায় বাক প্রতিবন্ধী। তার কোনো ছায়া নেই, সে নিজেই ছায়া। নির্জন দুপুরে একা একা বনের ভেতরে পাখি ধরে। অবিশ্বাস আর প্রতারিত পাখি ঘুরে দাঁড়াবার আগেই সে তার শিকার সম্পন্ন করে। সে কখনো পাখিদের হাড়গোড় দেখে না, লোকালয়ে কাউকে দেখলে কুশলও জানতে চায় না, বরং সে পাশ কাটিয়ে এগিয়ে যায়, যেন দেখেইনি। সে যেন এই পৃথিবীর বাইরের কেউ। রাগ, দুঃখ, ক্ষোভ, ভালোবাসা তাকে স্পর্শ করে না। সে শুধু পাখি ধরে জীবিকা অর্জনে। পায়ের ছাপ, মানুষ একাকী হাঁটে, তার সে পায়ের ছাপ একদিন মুছে যায়, কিন্তু সময়ের স্মৃতি হয়ে রয়ে যায়। যে পথে যায়নি কোনো দিন, যে পথে আর কখনো যাওয়াই হবে না, তবু সেই পথগুলি অপেক্ষা করবে পথের নিয়মে। অসংখ্য পায়ের ছাপ মিশে আসে অন্যের পায়ের ছাপে। যারা ভিন্ন পথে গিয়েছিল তাদেরও পায়ের ছাপ মুছে গেছে অন্য কারোর পায়ের ছাপে। প্রতিটি পায়ের ছাপে আছে আলাদা আলাদা গন্ধ, গল্প। সেই গল্পগুলি নিয়ে হাঁটতে হাঁটতে একদিন থেমে যায়। প্রতিটি পায়ের ছাপ তাই দাড়ি কমা হয়ে রয়ে যায় অসম্পূর্ণ গল্পে। অন্তর্গত সংলাপ, চারিদিকে ওষুধ ও আত্মহত্যা, তবু প্রত্যাশার প্রজাপতি ওড়ে, কথা বলে অভিজ্ঞতা আর অবচেতনার সাথে। অন্তর্গত সমস্ত বিশ্বাস সমস্যার ভিতরে বিলীন হতে থাকে। সব অত্যাচারিতের মধ্যে বসে আছে আত্মসমর্পণকারী এবং বিদ্রোহী। রক্তচক্ষু চায় বিদ্রোহী বিনত হোক আত্মসমর্পণকারী। পাল্টে যাক অত্যাচারিতের বাস্তবতা। সেজন্য কাটিয়ে ওঠে সকল মনস্তাত্ত্বিক ক্ষয়, যেন সে আবার উঠে দাঁড়ায় নিজের সব সম্ভাবনা নিয়ে রক্তচক্ষুর সেবায়। বিপরীতে
সময়ের প্রেসার কুকার সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষায় থাকে, যেন বেরিয়ে আসতে পারে তার সব অসংলগ্নতা থেকে। কিন্তু ব্যক্তি তার ব্যক্তিত্বের লুকায়িত গভীর যে কোনো তল খুঁজে পায় না। অবদমিত ইচ্ছাকে টেনে বের করা তার পক্ষে আরও দুরূহ। তাই নাটকের জন্য আলাদা চরিত্র নয়, প্রতীকী চরিত্র বেছে নেয় নাট্যকার। মানুষের আকাঙ্ক্ষার নানা রং, সেগুলোকে আলাদা আলাদা করে জোড়া দিয়ে তৈরি হয় আকাঙ্ক্ষার রংধনু। তার খণ্ড খণ্ড আবেগের মধ্যে যে আবেগটি প্রধান, আমরা কেবল সেটাই দেখতে পাই। ধরা যাক কেউ ধর্ষণের নির্দয় শিকার, অথচ তাকেই গালি দিয়ে আনন্দ পাচ্ছে সবাই। এখানে সুখ স্বয়ংসম্পূর্ণ এক অনুভূতি, কখনো তা প্রতিফলনমূলক নয়। ভুল পথে চলার মজাই আলাদা। দ্বন্দ্বটা কি নিয়ে তা বাদ দিয়েই ছিপ ফেলা হয় অন্যখানে, ফলে দ্বন্দ্বটা অধরা থেকে যায় চিরকাল। অভিজ্ঞ শিক্ষানবিশ। বয়স তোমাকে ছাড়িয়ে দেয় প্রিয় কাজ থেকে, তখন আবার কাজে ফিরতে চাইলে বড়জোর কোনো অভিজ্ঞ শিক্ষানবিশ হতে পারো। ছেলে মেয়েদের বয়সী হয়তো কোনো কারোর অধীনে। সকাল সকাল উঠে কাজে যাওয়ার জন্য আবার নতুন করে ঘড়িতে অ্যালার্ম দিলে এও মন্দ নয়। তুমি শিখবে, শেখাবে। তোমার অভিজ্ঞ চোখে তরুণ উদ্যোক্তা চিনে নিতে পারে অন্তর্গত ভয়গুলি, যা তাকে প্রায়শ মাঝরাতে ঘুম থেকে তুলে দেয়। সন্তর্পণে এক অদৃশ্য বিড়াল হেঁটে যায় তার মন থেকে, তবে সে তোমার কাছ থেকে শিখে নিতে পারে কিভাবে বাঁচানো যায় ব্যক্তিগত সম্পর্কগুলির ভবিষ্যৎ। জেনে নিতে পারে কি করে জীবন থেকে মহাজীবনের দিকে হেঁটে যেতে হয়। অন্তর্বর্তীকাল। হুইল চেয়ারে বসে দিন কাটে। কুকুরটা তাকিয়ে থাকে, পাশে বসে টিভি দেখে, পাহারা দেয়। স্থির এই চিত্রখানি কোনো ছবি নয়, এ জীবন মৃত্যুর জন্য অপেক্ষারত একটি অন্তর্বর্তীকালীন জীবন। গোল্ডফিশ। শরীরের কারাগারে ভুলগুলি ভেসে বেড়ায় নিঃশব্দে। তারপর একদিন জারে ভাসতে থাকা মৃত গোল্ডফিশ হয়ে যায়। তারা আর কোনোদিন সাঁতার কাটে না। তারা হয়ে যায় সাঁতারবিহীন এক পৃথিবীর প্রতিচ্ছবি। যতদিন প্রাণ ছিল জারে নয়, শরীরের কারাগারে বন্দী ছিল তারা। মৃত্যুতে ঘটেছে পুনর্মুক্তি। আবার নতুন কিছু গোল্ডফিশ এসে নতুন করে ভাসতে থাকে সেই একই জারে, নতুন শরীর কারাগারে। সংলাপ। যখন তোমাকে দেখি মনে হয় স্ক্রিপ্ট নিজেই পড়তে থাকে তার সংলাপ। বারবার দুঃখী সেজে কি পাও? সহানুভূতি নাকি ভালোবাসা? সহানুভূতির সাথে ভালোবাসা গুলিয়ে ফেলো না। নিজেই নিজের সাফল্যের পিঠে ছুরি চালিও না। অন্তত নিজের জন্যে এটুকু তো করো। পিঁপড়ে। সে যখন অন্ধকারে ঘুমিয়ে থাকে, শব্দগুলো তাকে মৃত ভেবে রেডিয়ামের পিঁপড়ে হয়ে সারা শরীরে হেঁটে বেড়ায়। কোনো কোনো দিন ঘুম ভেঙে গেলে সে দেখে সবুজ আলোয় ঢাকা তার মূর্তি। নিজের ভেতরে সে তখন ওই সব পিঁপড়ের অস্তিত্ব অনুভব করে। পিঁপড়েগুলোকে হাঁটতে দেখে নিজের শরীরে নিজেকে তখন তার জার ভর্তি চিনি চিনি লাগে। সেজন্য আবার অবসর ছেড়ে উঠে আসা সদাব্যস্ত কর্মজীবী। পথে কারোর সাথে দেখা হলে পিঁপড়ের মতো ক্ষণিক মুখোমুখি হয়ে কুশল বিনিময় করে, আবার চলতে শুরু করে। নিজেকে তখন তার শ্রমিক পিঁপড়ের মতো মনে হয়। সন্ধ্যায় সে আবার স্ত্রীলিঙ্গ ধারণ করে, যদিও জন্ম দিতে অক্ষম। অন্ধকারে নিজেকে সে রানীর বেশে আবিষ্কার করে। শরীরে ডানা গজায় তার। তখন সে ডেরা ছেড়ে চলে আসে নতুন কলোনির দিকে। শুধু জন্ম দিতে থাকে শ্রমিক পিঁপড়ে, থিত হয় মৃত্যু অবধি। শান্তি। বনের ভেতরে একটি খরগোশ কিংবা পুকুরে একটি মাছের নীরব চলাফেরা। শিকারী হয়ে তুমি এদের শান্তি নষ্ট করো না। শান্তি থাকে টলটলে জলে ও জঙ্গলে। সকাল এবং আমি। প্রতিটি সকাল আমাকে দেখে, আমি সকালকে। একে অপরকে স্বাগত জানাই, একসাথে যাত্রা শুরু করি,
ফিরি সাথে অন্ধকার নিয়ে। প্রতিদিন জন্ম নেই আর ভাবি এটাই সুযোগ, প্রাণ ভরে দেখে নেই ব্রহ্মাণ্ডের আলো। কখনো কখনো কথা বলি গতকাল নিয়ে, গত হওয়া নিয়ে। আমরা কেবল দুটি সত্তা নই, গ্রহ নক্ষত্রের ঘূর্ণায়মান হৃদয়। আমরা যে প্রতিদিন বেড়ে উঠি সে তো আমাদেরই অগ্রগতি। আমাদের এই পথ চলা আর কিছু নয়, শুধু একে অপরকে আলোকিত করা। ছায়া সন্ধান। কত যে হাঁটতে হয় সুন্দর একটা গাছের ছায়ায় একটু বসার জন্য, অথচ ছায়ারা সরে যায়, চারিদিকে শুধু দাবানল। আর সেই ছায়া সন্ধানের দিনগুলি বারবার ফিরে আসে। ভুল মানুষেরা দৃষ্টি বিভ্রম ঘটায়, ফলে বারবার শুরু করতে করতে হাড়ে ক্লান্তি ধরে। তবু গল্পগুলো বেড়ে ওঠে সমুদ্র কল্লোলে। ভাঙা জিনিসের গল্প। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ভাঙা জিনিসের গল্প। ভেঙে পড়া বৃক্ষগুলি উঠে দাঁড়ায় না, ভাঙা ভাঙা শব্দগুলি মনের কথাটি বলতে পারে না। ভাঙা ডানা নিয়ে কোনো পাখি কি আকাশে উঠতে পারে? ভাঙা চিন্তাগুলি জোড়া দেওয়া কঠিন। বাঁধ ভাঙা হাসি, ভাঙা ফুলদানি, প্রেম, প্রতিশ্রুতি, গৃহকোণ ও সম্পর্ক সব ঝাপসা দেখায়। বারবার জানালায় কাচ মুছিয়ে ভাবি, বুক থেকে নেমে যাবে সব যন্ত্রণা, কেটে যাবে সমস্ত হতাশা। লোকালয় থেকে দূরে সমুদ্রের তীরে গিয়ে দেখি ঢেউ ভাঙে ঢেউ বরাবর। তীরে জমা হয় ঝড়ে ভেঙে পড়া জাহাজের মাস্তুল, অন্যান্য ভগ্নাংশ। ঢেউয়ের পটভূমি জুড়ে ফুটে ওঠে রংধনু। দেখি প্রত্যেকের বুকের ভেতরে আছে সমুদ্রের তীরবর্তী কোনো এক নির্জন শহর, নিসঙ্গতা, যেখানে বিষণ্ণ গাংচিল হয়ে ওড়ে ঘুরে ঘুরে। একটি শশা নয়। একটা শশা শুধু শশা নয়, শশা মানে বীজ, খাদ্য উৎপাদন, বন্টন, নেতৃত্ব। শশা খেতে গেলে খেতে ফলাতে হয়, কৃষক হতে হয়, বিক্রেতা হতে হয়, প্রক্রিয়াজাতকারী, রেস্টুরেন্ট মালিক ও ভোক্তা হতে হয়। কৃষক, ব্যবসায়ী, রেস্টুরেন্ট ও ভোক্তা সমিতির নেতা হতে হয়, নেতৃত্ব কর্তৃত্ব করতে হয়, শশা রাষ্ট্র গড়ে তুলতে হয়, শোষণ ও শাসন করতে হয়, পুঁজির পাহাড় গড়ে তুলতে হয়, নির্বিচারে লুটপাট করতে হয়। তাই একটা শশা শুধু শশা নয়, অথচ আমরা শশাকে কেবল শশাই দেখি, আর কিছু নয়। হৃদয়পুর। একটি হৃদয় খুঁড়ে দেখি অনেক হৃদয়। প্রতিটি হৃদয়ে কারা যেন ফসিলীয় মৃত্যুতে হয়েছে অমর। সমাহিত এসব হৃদয় থেকে কোনো শব্দ হয় না, অথচ এই পৃথিবী কত শব্দময়। প্রতিদিন সূর্য ওঠে, ফর্সা হয় হৃদয় সকাল, সন্ধ্যা হয়, গাঢ় হয় গোধূলি হৃদয়। তারা ভরা রাতের আকাশ হয়ে ওঠে নক্ষত্র হৃদয়। প্রজন্মের পর প্রজন্ম মানুষ শুধু ভালোবেসে হয়ে গেছে নদীর হৃদয়। অনেক কাহিনী আর নীরবতা জমা হয়ে আছে সেসব হৃদয়ে। ময়লা ফেলার গাড়ি। ময়লা ফেলার গাড়িগুলো প্রাতিষ্ঠিক, শ্রেষ্ঠ দার্শনিক। প্রতিদিন সবাইকে স্মরণ করিয়ে দেয় মৃত বস্তু আর প্রাণীর উচ্ছিষ্টদের সরে যেতে হয় অলিগলি থেকে। লাশবাহী গাড়িগুলো একই কাজ করে, মৃতদের সরিয়ে নিয়ে যায় চোখের আড়ালে। প্রতিদিন পৃথিবীতে বেঁচে থাকা আর জঞ্জালের মতো সরে যাওয়ার দৃশ্যগুলি চোখে পড়ে। নিশ্চিত বুঝতে পারি সবাইকে সরে যেতে হবে নীরবেই। নুড়ি পাথরের ছায়া। তুমি বেশি জ্ঞানের কথা বললে নিজেকে আমার মূর্খ মনে হয়, তাই তোমাকে আমার পছন্দ নয়। অনেক অপচয়ের পর পকেটে যে দিনগুলি পড়ে আছে সেগুলিই সম্বল। নুড়ি পাথর কিংবা নুড়ি পাথরের ছায়া যা পেয়েছি তা আমি আমার চলার পথেই কুড়িয়ে পেয়েছি। তোমার জ্ঞান থেকে আমার বুকে জেগে ওঠেনি কোনো দ্বীপ। আমি হাঁটি সেই পথে যে পথ গিয়েছে আমার নিজস্ব মূর্খতার দিকে।
মাটির উপরে যে আমি, মাটির নিচেও সেই আমি। আমাকে তুমি পাল্টাবে কিভাবে? আমি তোমার জ্ঞান থেকে নয়, আমার মূর্খতা থেকেই ঠিকই বেরিয়ে আসব, মাকড়সা হয়ে ঝুলতে থাকব আমারই জালে। ট্রাক ড্রাইভার। চিন্তার জ্বালানি ছাড়া এক মুহূর্তের জন্য যে গাড়ি চলে না, তারই নাম যেন ট্রাক। পথ যত দীর্ঘ, ড্রাইভারের চিন্তা সরণীও তত দীর্ঘ। যখন সে রাস্তার দুপাশে মনোরম দৃশ্যগুলো পাশ কাটিয়ে এগিয়ে যায়, তার একাকিত্ব বিস্তৃত হয়। তার চিন্তার সাথে একাকিত্বের সম্পর্ক প্রতিটি দূরপাল্লার যাত্রায় না লেখা গল্প। যন্ত্রণা ও দীর্ঘশ্বাসগুলি পথের ধারের সরাইখানায় ফেলে রেখে ট্রাক নিয়ে এগিয়ে যায় সে নতুন নতুন সব যাত্রার উদ্দেশ্যে। শিকার। মানুষ সময়ের শিকার। তার বর্তমান আর ভবিষ্যতের মাঝখানে আছে অদৃশ্য একটা দেয়াল। বাধ্য হয়ে মানুষকে তাই বর্তমানেই পড়ে থাকতে হয়। কার ভালো লাগে এই একঘেয়ে বর্তমান? যখন সমস্ত তিক্ততায় ভরে ওঠে মন, চিন্তাগুলোকে সে খেলনার মতো ছুটতে থাকে। অতীত যে তার কাছে এক মনোজগতের মিউজিয়াম। সেখানে জমা আছে কত না গোপন কথা আর স্মৃতি, সে কখনো তার হদিশ দেয় না। যখন সে আনন্দে থাকে, তখনও চিরস্থায়ী এক বিষণ্ণতা তাকে পাহারা দেয়, গোপন বন্দিশালায় পুরে রাখে, যদিও মাঝে মাঝে ছেড়ে দেয়। তবুও সেখান থেকে বেরোতে পারে না সে। হয়তো সে একদিন মুক্ত হবে এই বিষণ্ণতা থেকে, তবে সেই দিন আজ নয়, কাল নয়, নয় পরশু। সম্পূর্ণতা। সব কিছুর ভেতর একটা স্বাভাবিক মৃত্যুর সম্ভাবনা থেকে যায়। তার আগে ঠিক কোমা নয়, একটা ঘোর এসে ভর করে সবার ভেতরে। একসময় অনেক গান শুনেছি, যে ক্যাসেটগুলি থেকে পড়ে থেকে থেকে তার ফিতে হয়ে যেত অচল। তখন তা রৌদ্রে শুকোতে হতো, না হয় ফেলে দিতে হতো। যতবার চাঁদ উঠেছে, ততবারই চাঁদ থেকে ছলকে পড়া জ্যোৎস্নাটুকু রয়ে গেছে স্মৃতি হয়ে। ক্যাসেট কিংবা জ্যোৎস্না যেন মৃত্যুর উপার থেকে ঘুরে এসে অস্তিত্বের অভিপ্সায় পুরো একটা বাক্য সম্পন্ন করে যায়। ঘূর্ণাবর্ত। এই জীবন শুধু ঘূর্ণাবর্ত হয়ে বেঁচে থাকা। এই জীবনে শুধু ঘূর্ণাবর্ত হয়ে বেঁচে থাকা, পথ চলা, চিন্তা ও আবেগে ঘনীভূত হয়ে আশ্রে আশ্রে পড়া। কখনো নিস্তেজ, কখনো বা খাপখোলা তলোয়ার। সমুদ্রকে পিছে ফেলে জলীয় বাষ্পের উড়াউড়ি, ঘামে সমুদ্রের নুন, ভাগ্য ও প্রকৃতি একসাথে গড়া, টাইটানিক হয়ে একে অপরের মধ্যে ডুবে যাওয়া। আলো অন্ধকারে অস্তিত্বের এই ঘূর্ণাবর্ত সরে সরে যায় স্থান থেকে স্থানান্তরে। এই দেহ যেন দিন রাত্রি, শীত গ্রীষ্ম বসন্ত বিকল্প। এই মন যেন সেই দৃষ্টি শক্তি, অন্ধকারে যা দেখতে পায়। বিষণ্ণতা আর একাকিত্ব নিয়ে বেঁচে থাকা মানে পৃথিবীর সাথে সময় কাটানো। অথচ তোমার জানালায় যতটুকু বরফ জমেছে, তার চেয়ে বেশি উষ্ণতা আমি তোমাকেই দিতে পারি। হৃদয় ও মন। পুতুল খেলাটা তুমি লুকিয়ে রেখেছ পরিণত জীবনের নিজস্ব আড়ালে। সেখানে তোমারই আগে বসে আছো তুমি। তোমার হৃদয় আর মন আয়নায় ঝুঁকে পড়ে দেখে, নিজেকেই তুমি সতর্ক করছো, দিচ্ছ পাহারা। নিজের ভেতরে অবস্থিত তুলতুলে পুতুলটাকে বাঁচাতে তোমার পরে যে এসেছিল তার ভেতরেও ছিলে। সে তুমি বা আমরা। পুতুল প্রসঙ্গে মন কত না বোঝাই, অথচ হৃদয় যা জানে মন তা জানে। যে মুহূর্তে তারা একে অপরের মুখোমুখি হয়, বোঝা যায় তারা খুব জানে। অতএব ভ্রমর এসেছে বলে যদি গুনগুন করে মন, হৃদয় তখন নাচে একই তরঙ্গে, জাদু মন্ত্র বলে। মন যদি চিন্তার যুক্তির অধীন, হৃদয় স্বাধীন, চলে আবেগের স্রোত বেয়ে উজান ভাটার কথা বলতে বলতে। বিস্ময়। শুভ হোক অথবা অশুভ, প্রতিটি বিস্ময় মানুষকে গড়ে পিটে দেয় জীবনের
কামারশালায়। মরালিটি। কোকিলকে মরালিটি শেখালে সে কি বন্ধ করবে অন্যের বাসায় গিয়ে ডিম পাড়া? করবে না। আমি তাই মরালিটি শেখাই না, বরং নীরবে বসে থাকি কখন পাপড়ি মেলবে ফুল তারই অপেক্ষায়, বৃষ্টি থামার অপেক্ষায়। গোটা বর্ষাকাল কেটে গেলেও গ্রামের মাথায় একটা বন্ধ দোকানের নিচে দাঁড়িয়ে বৃষ্টি থামার অপেক্ষায়। শরতের স্বচ্ছ নীল আকাশে কাশফুল সাদা মেঘগুলি ভেসে গেল অনন্তের দিকে। অসংখ্য ভোর হলো পাখিদের ডাকাডাকি শুনে। মহিষ। জলে গা ডুবিয়ে বসে থাকা মহিষেরা আমার শৈশব। তারা ভেসে ওঠে জীবনের বাঁকে বাঁকে। তরবারি। কপালে চুল এসে পড়ে, আমি ভাবি তরবারি। আইসক্রিম। শিশু তৃষ্ণার্ত লাল জিহ্বা তাকিয়ে তাকিয়ে দেখে আইসক্রিমের নীল ভ্যান শীতল বাষ্পের উড়ে যাওয়া। রয়্যাল বেঙ্গল। রয়্যাল বেঙ্গল এদেশের, তাই নিজেই নিজের নাম ধরে ডাকে, নিজেই নিজের উপর ঝাঁপিয়ে পড়ে, আর নিজেই নিজেকে ছিঁড়ে কুড়ে খায়। কক্ষপথ। ভালোবাসাই ফিরিয়ে আনে একে অপরের কক্ষপথে। মুখ। একা একা বসে তুলি চালাই নিজের মুখে, বলি এই আমার মুখ। এ হৃদয় আনমো না। ধারণাগুলি জলাঞ্জলি দিয়ে আকাশের দিকে চেয়ে দিব্যি বেঁচে বর্তে থাকা যায়। ভালো মন্দ কতটা আর প্রভাব ফেলে যখন এ হৃদয় আনমো না। পালক। দিন শেষে দেহহীন শর্তহীন পালক ছড়িয়ে পড়ে চারিদিকে। অচেনা হাওয়া। সেই কবে রাতের আধারে খসে পড়েছিল এক তারা, আজও সে আমার বুকে নিয়তির মতো কেটে বসে থাকা এক ক্ষত, আমি তার ক্ষত। আমরা দুজনের পূরণ না হওয়া গোপন উচ্চাসা। পাথরের স্লেটে কেটে কেটে লিখি, সেও লেখে, নিঠুর হে এই করেছো ভালো। অচেনা হাওয়া আমাদের উড়িয়ে উড়িয়ে নিয়ে যায় ফণী মানুষার দেশে। বালুঘড়ি দিয়ে সময় গড়িয়ে পড়ে সাদা কালো ছবির ওপর। আমরা না মিথুন না হংস, পৃথিবীর সাদা কালো স্লেটে লিখি দুরারোগ্য ব্যাধি, মোম শিখা জ্বালাতে থাকা স্মৃতি, অগভীর বোধ আর সব অমীমাংসিত বোঝাপড়া। নিঠুর হে এই করেছো ভালো। স্মৃতি। একটা সময় জীবন হয়ে ওঠে সব কিছুই আমার চাই, তবে পরিস্থিতি বেঁকে বসে, ছেড়ে দিতে বাধ্য করে। কেউ কেউ অবশ্য ছেড়ে দিতে শেখে। স্মৃতিদের কাছে যেতে না চাইলে যেও না, দেখতে না চাইলে দেখো না, তবু তারা আছে রেড লাইট এরিয়ায় খোলা উরু আহ্বান হয়ে। সেখানে দিনগুলো রাজহাঁস হয়ে ভাসে রাতের অন্ধকারে। যখন আলো পড়ে তাদের ওপর, মনে হয় আলকাতরার জলে ভাসছে সাদা হাঁসগুলি। দৈত্যপুরী। এ চিন্তা কতটা আধ্যাত্মিক তা বলতে পারবো না, তবে আত্মা আছে দৈত্যপুরীতে ঘুমিয়ে থাকা রাজকুমারীর মতো। কখন আসবে রাজার কুমার চোখের ওপর থেকে সূচগুলি তুলতে? রাজকুমারীর সুপ্ত আত্মা নিজেকেই অতিক্রম করে যায় নিচ্ছের প্রোটোপ্লাজম। ঘুম নয়, ক্ষুধা নয়, দুর্নিবার এক ইচ্ছা শক্তি ক্রমশ বিস্তৃত হয় প্রবৃদ্ধি ও সংযোজনের ভেতর দিয়ে। তার কি একবারও মনে হয় না সব কিছু এক ধরনের মূল্যায়ন, ঘুমিয়েও বেঁচে থাকা একটা সীমাবদ্ধতা, কিংবা পছন্দসই ভিন্ন কিছু একটা হয়ে ওঠা? অসম্পূর্ণতা। যতই পালিয়ে থাকি মুখোমুখি হই নিজের সমস্ত অসম্পূর্ণতার সাথে। এতদিন ছোট ছোট যে দেয়াল তুলেছি নিজের মধ্যে, সেগুলিই আজ হয়ে উঠেছে নিজের কারাগার।
প্রমিত অভ্যাসগুলি স্বাভাবিক ভেবে গলা টিপে শেষ করে দিতে চেয়েছি সমস্ত সম্ভাবনা। বেড়ে ওঠা চিন্তা মনটাকে কতটা উন্মুক্ত করে দেয় জানি না। কেবল একটু স্বস্তির জন্য তাকে ছেড়ে দেই সুদূরের পানে। যা কিছু ঘটুক কথার বাঁধনে বেঁধে ফেলেই, ভুলে যাই কথা তো ফুরিয়ে যায় আপনা আপনি। জীবনের উত্থান পতনগুলি শুধু দূরে ঠেলে দেয়, তবু কাছে আসার বাসনাটাই হয়েছে প্রবল। বয়স্ক না হলে বোঝাই যায় না বেড়ে ওঠা কতটা সুখের, কতটা বেদনার। পাতা ঝরা দেখে মনে পড়ে পরিবর্তনগুলি ঘটে স্বনিয়মে, অভিজ্ঞতা চক্র ঘুরতে থাকে রূপান্তর অভিমুখে। সকল উদ্বেগ, উৎকণ্ঠা, গোপন অসুখ, যতটা ভেষজ গুণ আছে তাই দিয়ে সেরে উঠি এই সব গোপন অসুখ। নদী, নদী যেন সময়ের ছায়া, পৃথিবীর ছুঁড়ে ফেলা উপল সমগ্র, বুক থেকে নিয়ে বর্জ্যের আধার, কালো স্রোতে মিশে যাওয়া বালুকণা, তারই নাম ধরে চিকচিক করে। এপিথেরাপিস্ট, মৌ আমার প্রিয় মাছি। এপিথেরাপিস্ট, প্লেটো, সফোক্লিস আর জেনোফোন জানে তার নিংড়ে দেওয়া পরিষেবা কত না মধুর। যখন একাকী হাঁটি, পতঙ্গের এক নায়কতন্ত্র থেকে বের হয়ে সে আমাকে সঙ্গ দেয়, গুনগুন করে শোনায় মধুবার্তা। একে একে বলে যায় নাম না জানা ফুলের নাম, পরাগায়নের পর যাদের ভেতর বড় হয় স্বপ্ন, ভালোবাসা। অশ্রুর জাতক কাচের ডানায় ভর করে উড়ে যায়, নাচে, সংকেত পাঠায় জীবনের বৃত্ত কিংবা অর্ধ বৃত্ত এঁকে। একক, অদ্ভুত কাণ্ডটা ঘটে যাক কোনো এক ফাঁকে, তাড়া নেই, নির্দেশনা নেই, আছে অনিবার্যতা, অস্তিত্বের ছোঁয়া, দৃশ্য পারাপার। ভারমুক্ত মনে হয় সব, চোখের বাইরে থেকে প্রশ্নগুলো চলে সাথে সাথে। ওষুধ নির্ভর মানুষ কি স্বাধীন? দুর্ঘটনার আগে ট্রেন ঢুকে যায় নিজস্ব স্টেশনে। বাজে ভাবে শুরু হওয়া দিন শেষ হয় ভালোই ভালোই। প্রশ্নকর্তা হলে যৌক্তিক উত্তর ছাড়া মেনে নিতে হয় কত কিছু। ভ্যান গগের শেষ ছবিগুলি ইচ্ছে করেই আঁকলে বজ্র বিদ্যুৎ ভর্তি আকাশের নিচে গম ক্ষেত, বৃক্ষের শিকড়, সোনালি ক্ষেতের উপর দিয়ে উড়ে যাওয়া কালো কালো কাক, সাজালে শিল্পীর আসন্ন মৃত্যুর ল্যান্ডস্কেপ। কয়লা খনির যিশু জানল না সে 27 বছরের জীবনটা নিয়ে কি করবে। চিরকাল জীবিকা সংশয়, জানে না কি তার দোষ। আলু চাষিরা কেন তাকে দেখতেই পারে না, অথচ ওদের মুন্ডু এঁকে এঁকে নিজেরই মুন্ডুপাত। প্যারিস দিয়েছে সূর্যমুখী, মস্তিষ্ক বিভ্রাট, নিরাময়ে অসুস্থতা। বাঁচতে চাইলে স্বেচ্ছায় আশ্রয় নিলে যা পুল দ্য মু জঙ্গলে। আবার ফিরে গেলে উত্তরে নিজের বুকে পিস্তল ঠেকাতে। ত্রুটি, ত্রুটি তার শনাক্তকারীকেই খোঁজে, শুধরে নিতে। ঠিক কি বেঠিক বলবে কে? কার কাছে দায়বদ্ধতা? ভারসাম্যহীন লোকটা একাকী চলাফেরা করে নিত্য সংসারে, সেও চায় টিকে যেতে। প্রেমলোক, উদারতা চেয়েছি, দিয়েছ প্রেম। মাকড়সা জাল থেকে একটি মুক্ত মুহূর্ত, এখন বুঝি কতটা উদার ছিলে তুমি। হৃদয় একটি সেতুকল্প। প্রথমে ভাবলাম মাত্রা ও মিল দেব, পরে মনে হলো কি দরকার, উপমা নয় হৃদয়। ভালোবাসায় বঞ্চনায় পূর্ণ হয় সে, আজ কাল ও আগামীকালের সেতুকল্প। শিয়াল, গৃহস্থের মুরগি দেখি অত্যন্ত সুন্দর। এই প্ররোচনা
তাকে অনেক হাঁটালো। সতর্ক প্রাণী সে, রোড ম্যাপ এঁকে কাজ করা তার গুণ। তবু একদিন বনের ভেতরে গাছের ঢালে ঝুলতে দেখা গেল তাকে। মুরগির লোমের ভেতর খুঁজে পাওয়া গেল তার পুরনো চশমা। আন্তর্জাল। যখন নিতান্ত ছোট ছিলাম শিয়রে রাংতামোড়া নদী নিয়ে ঘুমিয়ে যেতাম। স্বপ্ন দেখতাম, খুলে যেত মস্তিষ্কের রূপালী জানালা। বালিকা শাখায় ভর্তি হতো মন, ছিলে জ্যোৎস্নাধন্য, তারই স্নিগ্ধতায় স্নিগ্ধ। এখন একথা তুমি কাকে বলবে যে ছায়ার ছায়ারা এসে খেলে লুকোচুরি? প্রতিটি ছায়ারই আছে নিজস্ব প্রেরণা, পলায়ন মনোবৃত্তি। ফেলে আসা আয়নায় প্রতিফলিত হই, স্মৃতি ধরে রাখে আত্মীয়তা। কোকুন। শরতের মেঘগুলি সুবিনীর হয়ে থেকে যায়, চারিদিকে প্রজাপতি ওড়ে সঙ্গমে মিলিত হয়, আগাম জানিয়ে দেয় নতুন কোকুন। জীবনের ভরকেন্দ্র পাল্টে যায়, স্বভাবসুলভ গাম্ভীর্য বজায় রাখে মত। যে দরজা তৈরি হয়নি খোলার জন্যে তার মধ্য থেকে বের হয়ে সবাইকে সে জানিয়ে দেয় জীবনের অর্থ ততটুকু যতটা নির্মাণ করা যায়। ব্ল্যাক হোল। গভীরতা ভাষা হারায় যেখানে, সেখানেই এই ব্ল্যাক হোল। চিবুক, চম্বুক, কঙ্কাল ভূমিতে পূর্ব পশ্চিমের সুভেনির। শিরা উপসেরা বেয়ে গড়িয়ে চলে প্রাণধারা, শ্মশান, কবরস্থান, গ্রেভিয়ার্ড। শ্যাওলায় ঢাকা সবুজ উঠোনে পিচ্ছিলতা, স্মৃতি সেখানে আশ্রয় খায়। স্টেশন দিয়ে বিদায় জানিয়ে ফিরে গেছে একটি হাত, আজও স্থির চিত্র হয়ে আছে তা। মনে হয় যেখান থেকে এসেছি সেখানেই ফিরে যাই, তাহলেই দেখা হবে সেই গাছটাকে, অলিক বৃক্ষ। অথচ দেখি একই সময়ে হাঁটছি, হয় উত্তরে না হয় দক্ষিণে। হোমারের স্বপ্ন তবু শেষ হবার নয়। তুমিও অতুমি, তোমাকে পাহারা দেই। গাছের ছায়ায় বসে থাকা রাখাল বালক। ছিলে প্রতিশ্রুত নদী, বাঁক নিয়ে চলে গেলে ধুধু এ হৃদয় বালুচর। এখন যে পৃথিবীকে চিনি ক্ষুধায় হামুক, লোভী ও দুর্বল। অন্ধ পাখি ওড়ে হতাশে প্রাণে, হোমারের স্বপ্ন তবু শেষ হবার নয়। 5টি হাইকিউ। বসন্তকাল, বাতাসে ভাসে বাড়ি, দক্ষিণা দুয়ার। শৈত্য প্রবাহ, অর্গল তুলে দিয়ে নিস্তব্ধ সব। এ স্বচ্ছ ক্ষেত, সবুজ এক মায়া, সুফলা মুখ। লাইফ বোট, প্রতীকী ভেসে থাকা জীবন জলে। নীলাকাশ, কাচের ঘেরা টোপ, টোপাজ কাজ। শব্দলোক। শব্দমঙ্গল। শব্দের আত্মায় লুকিয়ে থাকে নিরাময়। আমি তার অনুসন্ধানে ঘুরি। শব্দ বীজ, সোনালি শস্যের। ধূসর রশ্মি নীল শব্দগুলি তাই যত্ন করে তুলে রাখি, মধ্যাহ্নের আলোর মতন। শব্দকে মিলিয়ে যেতে দেখলে আমার কষ্ট হয়। শব্দ হেঁটে যায় ত্বকের উপর দিয়ে, অব্যর্থ অর্থের শিহরণে কেঁপে ওঠে সমস্ত শরীর। শব্দ আর প্রতিধ্বনি খেলা করে, চূর্ণ হয়, দেখা দেয় অর্থের নতুন বিন্যাস। শব্দগুলি রক্তগুণ সম্পন্ন, জমাট বাঁধে, মৃত্যু হয় শব্দ জীবনের। তত রেখা জুড়ে প্রেম, ঢেউ, ঢেউয়ের ভেতর থেকে উঠে আসে শব্দ সুন্দরের দেবী আফ্রোদিতি। শব্দস্মৃতি। হেয়ালি ভরা এ সিরিয়াল। আষ্টে পৃষ্ঠে বাধা পড়ে টাই ডাই হয়ে যাওয়া মেয়েটিকে মনে হয় বিচ্ছিন্ন উপগ্রহ। শুরুতে সে ছিল শব্দ, জলের পালক ছুঁয়ে জেগে উঠেছিল রোমাঞ্চের তুঙ্গে, শেষে বাষ্প হয়ে উড়ে গেল। এখন সে ন্যানোস্মৃতি, বেঁচে থাকে কবিতা আকাশে। শব্দ সুন্দরী। মোহনীয় ফাঁদ, শিকারের কাছে নিজের কৌশল চেপে রাখে সুনিপুণ। সে না বিষয় না বস্তু, কবিকে বানায়
কাব্যকলার স্থপতি। তার সৌন্দর্যের কাছে সকল শব্দের ভবিষ্যৎ অনিশ্চিত, সময়ের সাথে মিশে হয়ে যায় প্রত্নধূলা। তাকে ঘিরে বয়ে চলে প্রেম, জীবনের তপ্ত স্রোতধারা। শব্দসৌধ। তুমি আছো তাই বস্তু, ঘটনা ও পরিস্থিতি সম্পর্কে কবিতার সৌধ গড়ে তুলি। তুমি দেহ আত্মার ছাপ মেরে দাও, নিজের বৈশিষ্ট্য। সব অনিশ্চয়তার সাথে তোমার এ বৈশিষ্ট্য মিলে যায়। তুমি খুব কৌতূহলী, ভীষণ অস্থির, খুব শান্ত, ঘুমাও নিজের পেটের ভেতর। শব্দনাম জপ করে। বৃক্ষাঙ্গ পচনশীল, বাড়ি চারা অঙ্গে। সকল কারণ খড়ে আগুন জ্বালিয়ে তোমাকে জড়িয়ে ধরি, স্মৃতি ও চেতনা। ত্রিমাত্রিক মন উপমন ভেসে যায় পড়ে বৃক্ষমূল। পছন্দের স্থানে ট্যাটু আঁকে দেহচিত্রী, মঞ্চ দিয়ে হেঁটে যায় বালিকা বিড়াল। কবি শব্দনাম জপ করে, সুরারোপ করে তোমার চিন্তায়। শব্দই ব্রহ্ম, পাশাপাশি নয়, মুখোমুখি। মন্ত্রমুগ্ধ প্রতিফলিত, খুলে যায় রসের দরজা। দুর্বলতা। নারীকে না বোঝা পুরুষের জন্মগত দুর্বলতা। নারী তাই নষ্ট হয়, কষ্ট পায়, সেরে ওঠে অদৃশ্য ভেষজে। প্রতিটি নারীরই আছে নিজস্ব একটা মোনালিসা হাসি, পুরুষ প্রতিহত করার গোপন অস্ত্র। তবু তারা শিকার, উদ্ধার। বর্তমান, অতীত ও ভবিষ্যৎ দিয়ে গড়া শক্ত ধাতু মন্ত্রকন্যা। বস্তু জীবনের ঊর্ধ্বে ওঠা অব্যক্ত মায়ায় ভরা না লেখা কবিতা। নির্মাতা। তুমি জানো সমস্ত কৌশল, প্রযুক্তির ত্রুটি, দুর্বলতা। কাজ করে দেখে একা হাসো, হাততালি দাও। ত্রুটি, সেও একটি চলক। শুরু হবে সংশোধন পর্ব, উত্তরণ, অভিযানে ঢুকে যাবে তুমি গভীর টানেলে। অন্ধকার গোলক ধাঁধায় অন্ধ হয়ে গেছো বলে জনশ্রুতি হবে এবং অডিসি ইতিবাচকতায় শেষ হবে এই গল্প। গ্রন্থলোক। নীলকণ্ঠ পাখির খোঁজে। পৃথিবীর সব সোনাবাবু একদিন জেনে যায় জীবন জননী আর জন্মভূমি এক অত্যাচার্য মায়া। সোনালি বালুর চলে গড়ে ওঠা গ্রামগুলি তারই প্রতিচ্ছবি। তারা ভাবে যতই অমলা কমলারা ছাদে নিয়ে যাক, ফতিমার হাত ধরে ছুটে যাবে খালপাড়ে, লটকান গাছে উড়ে এসে বসবে স্বপ্নের নীলকণ্ঠ পাখি। প্রাণের ভেতর তারই ছায়া। আশ্বিনের কুকুর আর বিশ্বস্ত ইসম স্বপ্ন দেখে নিজের একখানি তরমুজ ক্ষেত। বাস্তুপূজা শেষ হতে না হতেই ভেঙে পড়ে সহাবস্থান। পাগল ঠাকুর তাই দেশ ভাগের করুণ উপসংহার। অলৌকিক জলযান। প্রাণ এক অলৌকিক জলযান, তাই নিয়ে কাঁচা পাকা মানুষেরা বের হয় সমুদ্র যাত্রায়। গড়ে আত্মীয়তা, বিষাক্ত বিদ্রোহ। নীল জলে মায়া, পাখিদের স্নান দৃশ্য দেখতে দেখতে তৃষ্ণার্ত সবাই। লবণাক্ত নারী চেয়ে ঈশ্বরের কাছে লিপি পাঠায়, স্বপ্ন দেখে বন্দরের। বন্দর নাকি মায়াবী বদ্ধভূমি, সারাক্ষণ পিছু নেয় যতই সে খুঁজে পাক সাফল্য নীলবর্ণ আলোর ভূখণ্ড। ঈশ্বরের বাগান। পাগল হাঁকছে সমুদ্র, নীল রং আর ভুঁই ফুঁড়ে শব্দ আসছে অদৃশ্য অভ্যন্তর থেকে। আরে এ তো সেই নাবিক জলদাস, ঈশ্বর ও প্রেতাত্মার তাড়া খেয়ে এসে উঠেছিল রাজার বাড়িতে। সেখানে প্রাসাদ ষড়যন্ত্রে বন্দী, স্ত্রীপুত্রের স্নেহে অন্ধ, সারাক্ষণ ভাগ হয়ে যাওয়া দেশ আয়নায় দেখছে নিজের প্রতিবিম্ব। এ তো সেই লোক, সত্যবাদী, ক্ষতবিক্ষত। ঈশ্বরের বাগানে বয়স বাড়ার সাথে সাথে হয়ে গেছে সেদিলাল। তার সঙ্গে বিবি থাকে, লেড়কি থাকে। গর্ভপাত। অচেনা গর্ভের তন্ময়তা শেষ, উৎসবে মেটে ওঠে প্রাণ।
রাতের আকাশ থেকে কুয়াশা কুড়িয়ে মাখে, ত্বক ফাটিয়ে উন্মুক্ত হয়, শরীর সংকোচ ঝেড়ে ফেলে ধরা দেয়, পূর্ণ করে জীবন রসদ। সে কেবল বীজ নয়, ইচ্ছা, ঋতু রং, স্পর্শে প্রাণ ভরে যায় সবুজ আলোয়। গর্ভ থেকে গর্ভভ্রমণের এই কাহিনী মুগ্ধতা ছড়ায়, বুকে এঁকে দেয় সন্তানের পাশে মেঝেতে আঁচল পেতে শুয়ে থাকা জননীর প্রতিচ্ছবি। হাসপাতালের পাশে কংক্রিটের ড্রেন, নোংরা জলে ভাসে স্থির চিত্র, নির্বাসিত ভ্রূণ। বিশ্বরূপ ধরে সে তোমাকে খোঁজে। কবিতার নোটবুক 1। সে তোমাকে ছুঁতে চায়, কি একটা ছুঁতে চায়। হৃদয়ের অন্ধকারে জলে নেবে শব্দের জোনাকি, অস্তিত্বের প্রতীকীয় রূপ দেখে মুগ্ধ হই, ভয় পাই, মূর্ত হয়ে ওঠে থাকা না থাকার কোয়ান্টাম বাস্তবতা। না লেখা কবিতা পাখি হয়ে উড়ে যায়, এই রূপান্তর বীজ মরে গিয়ে চারা হয়ে বেঁচে থাকার কাহিনী। শেষ হয়ে গেছি, ভাবছি নিজের একটা নতুন সংস্করণ বের করা দরকার। নির্দিষ্ট গন্তব্য ছাড়া চলে এই ট্রেন, ভার্চুয়াল সরোবরে ডুব দিই, সর্বত্র ছড়িয়ে পড়ে ঢেউ। জিহ্বায় স্বাদের রংধনু, বনফুল, বনফুল। প্রিজমের ভিতর দিয়ে সে তোমার দিকে তাকায়, হৃদয়ে তারই প্রতিসরণ। হাত তোলো যদি প্রেম চাও, হাত তোলো যদি ঘৃণা চাও। কবিতার নোটবুক 2। বাড়ির সামনে সেই সজনে গাছটা জ্যোৎস্নায় প্লাবিত, তার ডালে বসা অলৌকিক জোড়া ঘুঘু। এই প্রেম সেকুলার, বিয়ে অবধি গড়ালে হয়। সুতো থেকে শতরঞ্চি হয়ে ওঠা পর্যন্ত তোমাকে দেখি, পুকুরের জলে ফুটে থাকা পদ্ম ফুলগুলি এক একটি মাধুরী দীক্ষিত। রূপের পূজায় এর চেয়ে ভালো ফুল আর কোথায় বা মেলে। সম্পর্কের নাটকীয়তাগুলি আর মনে পড়ে না। একদিন নক্ষত্রের ধুলায় মিশে যাবে এই অস্তিত্ব। তুমিও আমার মাঝখানে সে একটা কমা, পাকাপোক্ত দাড়ি হতে চায়। ভাবতে ভাবতে ভাবনা বিছিয়ে ঘুমিয়ে পড়ি। কবিতার নোটবুক 3। জীবন গড়িয়ে পড়ে রাস্তায় রাস্তায়। ওরা কত শক্তিশালী, সব কিছু ধরা দেয় বিনা বাক্য ব্যয়। টলটলে জল দেখে বুকে পালক গজায়, রাজহাঁস হয়ে যায়। জীবনের মজা পুকুরে ফুটে আছে শৈশবেরই পদ্মফুল। প্রতিদিন অজানা শঙ্কায় ভরে ওঠে মন, শব্দের নির্যাস শুষে আবার তাজা হয়। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে পার করা দিনগুলো সঙ্গী হতে চায় না এখন। সময় সুতোয় বাঁধা পুতুল নাচের এই ইতিকথা। বালিকা রোজ আসে, তার সঙ্গে থাকে কথা বলা এক গাধা। আপেল সূত্র। আপেল কোথায় পড়েছিল এ বিতর্ক শুরুর অনেক আগে ছবি এঁকে ও কবিতা লিখে জানায় সে নিজের প্রতিভার কথা। বিধবা মা এসব পাত্তা না দিয়ে বললেন, যাও চাষাবাদ করো। চাচা তাকে কেমব্রিজে যাবার ব্যবস্থা করে বাঁচিয়ে দিলেন। বিষয়টা এভাবে শেষ না হলে অন্যভাবে লেখা হতো আপেল সূত্রের ইতিহাস। জন্মের আগেই পিতৃহারা ছেলেটির মধ্যে ঈশ্বর দেখেছে তার নিজস্ব প্রতিচ্ছবি। পুরনো প্রিজম হাতে তিনি তাকে দেখালেন রংধনু, দিলেন সন্ধান আপেল সূত্রের। মানুষ কাহিনী ভালোবাসে, আপেলকে তাই নিউটন সাহেবের মাথায়ই পড়তে হয়। ব্লাউজ। সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়ের পাঞ্চালীর প্রেমিক না পড়লে কিংবা মধ্যরাতে স্ত্রীর ছটফটানি না দেখলে কোনোদিন জানতামই না যে ব্লাউজ ফিট না করলে নারী কত কষ্ট পায়। তাদের সমস্ত আত্মবিশ্বাস, স্বাধীনতা নিখুঁত ব্লাউজের উপরেই নির্ভরশীল। যে দর্জি তা জানে না, সে আবার কিসের দর্জি? ব্লাউজের রয়েছে চতুর্মাত্রিক জাদু, উত্থান পতন, বাঁক ও স্রোত। একটি রেখাও যেন বাদ না পড়ে। মাপ আর স্টাইল বিকৃত করা মানে নারীকে বিকৃত করা। ব্লাউজের ভেতর দিয়ে গড়ে উঠেছে নারীর অস্তিত্ব, আচার ব্যবহার আর স্নেহপরায়ণতা। দর্জি তুমি ভয় পেও না, তাকাও, ভালো করে দেখো, স্তন কি তা জানো। ব্লাউজ বানাতে হবে তোমাকে, ব্লাউজ।
মাপের ভেতর দিয়ে তোমাকে কল্পনা করতে হবে নারীর শরীরকে। তুমি শুধু দর্জি নও, শিল্পী। গুহা। আমি যে গুহায় বাস করতাম তার দেয়ালে দেয়ালে এঁকে এসেছি অনেক চিত্র। একদিন সেগুলি আবিষ্কৃত হবে। কেউ কান পাতলে শুনতে পাবে আমার প্রতিটি কথার প্রতিধ্বনি। কাজ আর কবিতার এমন একটা চিত্রময় গুহা সে আমাকে উপহার দিয়েছিল যখন আমি তাকে বলেছিলাম ভালোবাসি। আত্মা। এ চিন্তা কতটা আধ্যাত্মিক বলতে পারবো না। আত্মা আছে দৈত্যপুরীতে ঘুমিয়ে থাকা রাজকুমারীর মতো। কখন আসবে রাজার কুমার? সে কি ভুলে গেছে চোখের উপর থেকে সূচগুলি তুলতে? রাজকুমারীর সুপ্ত আত্মা নিজেকেই অতিক্রম করে যায়। সে যে নিটসের প্রোটোপ্লাজম। ঘুম নয়, ক্ষুধা নয়, দুর্নিবার এক ইচ্ছা শক্তি ক্রমশ বিস্তৃত হয় প্রবৃত্তি ও সংযোজনের ভেতর দিয়ে। সব কিছু এক ধরনের মূল্যায়ন। ঘুমিয়েও বেঁচে থাকাটা একটা সীমাবদ্ধতা কিংবা পছন্দসই ভিন্ন কিছু একটা হয়ে ওঠা। অনুকবিতা। জল তাকে পরী বানিয়ে দেয়, তাই সে জল পরী। হতাশা, বিলাপ একে অপরের প্রতিফলন, জোড়া বেদ। কি অদ্ভুত, তারা একত্রে বিরাজ করে অন্ধদের চোখ ঝলসে দিয়ে। তোমাকে দেখে দাঁড়িয়ে যায় সে প্রশ্নবোধক, ডাক নাম ধরে ডাকে। তোমার হাঁটি হাঁটি পা পা, অর্থের দোতনাহীন শব্দগুলো। তবু তুমি অতীত, বর্তমান, ভবিষ্যতের স্নেহমাখা চুমু খাও তার কপালে। কঠোর পরিশ্রম আর মান নিয়ন্ত্রণ নিয়ে তুমি সুখী হতে পারো। দাঁত কামড়ে শেষ দেখার মানসিকতা এই অর্জনের সহায়ক। তবু অর্জন আর অসুখ সমার্থক। ভালোবেসে দূর থেকে দেখি হাতুড়ির নিচে প্রেম। একে অপরকে নিলামে চড়াই, গড়ি দুই মেরুর সম্পর্ক। শ্রয়েডিঙ্গারের বিড়াল। সে কখনো সফল হয় না ব্যর্থ। পথ খোলা, তবু রুদ্ধ পথের দিকে চেয়ে থাকে মুক্তি পেতে। চেতনার পুনরাবৃত্তি, লব্ধ জ্ঞান। সুতোর ওপারে গিয়েও পা ফেলে সঠিক স্থানে। কাঁচ বাক্সে বসে ভাবে জীবিত না মৃত। কেউ দেখলে কিংবা প্রকৃত বাঁচা মরার উপর নির্ভর করে এর উত্তর। প্রাত্যহিকতার বাইরে কিছু একটা করার দুর্বোধ্য নির্দেশ মেনে চলতে চলতে নিঃসঙ্গ সে। আত্মকেন্দ্রিকতা তার গুণ, একাধারে শ্রেণী ও মূর্তি সে, কবি ও কবিতা। এলিয়েন। বয়স্ক শরীরে ঢুকে পড়া শিশু আত্মাটিকে খুঁজে না পেয়ে লণ্ঠন হাতে জননী আমার পৃথিবীর মলিন সংসারে প্রতিবেশীদের সময় কুড়ায় খোঁজে সন্তানের ছায়ালিপি, লুপ্ত অভিব্যক্তি। আকাশে উল্কার মৃত্যু দৃশ্য, চমকে ওঠে সে, কেবলই ভাবে উদ্বাস্তু শিশুর কথা। গর্ভধারণের এই এক গল্পক্রম। সারাক্ষণ নিজেই নিজেকে দাও প্রবোধ, সাজাও কল্পকথা, ঢেকে রাখো সন্তানের ত্রুটি। মস্তিষ্কে নিউরন খুলে দেখো উষ্ণ স্মৃতিকণা। শেষে অনিবার্য সব অভিমান ভুলে প্রসারিত শীর্ণ দুখানি খড়ের হাত টেনে নেয় পৃথিবীর একটি মাত্র শিশু। হোক সে পরিণত যুক্তিবাদী এলিয়েন। বাল্যশিক্ষা। গোল হয়ে বসে, মৃত পশুপাখি নিয়ে ভাবে,
কথা চিন্তা কথা ছন্দে ভাষা হেঁটে যায় গ্রামের ভেতর দিয়ে। সবুজ শিশুরা এইভাবে পাঠ করে জগৎ সংসার। কিউরেটর। জানি না কোথায় গেলে পাবো আমি তারে, প্রাণবর্ণ সহবত। সারাক্ষণ অ্যামিবা নারীর নীল মনোক্রম কষ্ট দেখি। শিশু কোলে নিয়ে আগুনের নদী পার হয় তার প্রেম। গধূলি সন্ধ্যায় লুপ্ত বিছানা অতীত। এ পৃথিবী আন্তঃনাক্ষত্রিক, মেয়েটির কাচের শরীর ভেঙে পড়বে যে কোনো মুহূর্তে। নই পতঞ্জলি, জানি না কী করে বশীভূত করে অস্থির চিত্তকে। চিড়িয়াখানার কিউরেটর আমি। পশুদের জীবনযাপন অভিবাসনের দৃশ্য দেখে কেটে যাবে আমার কর্তব্যকাল। ঈশপের গল্প বলছে আততায়ী। জীবনের প্রতিটি অধ্যায়ে খুন হতে হতে দেখি ঈশপের গল্প বলছে আততায়ী। তার গল্প থেকে মৃত্যুবর্তী সময়টুকুতে জীবন, যন্ত্রণা আর সকল প্রার্থনা একাকার। অভিজ্ঞান পূর্ণ হয় অন্তিম মুহূর্তে। প্রতিটি সংকট বিন্দু কিছুটা সময় নেয় বুঝ রচনায়। আর আমি উল্টে চিত হয়ে পড়ে থাকি কচ্ছপ প্রতিম। ঘড়ি বন্ধু আবার শত্রুও। মাঝে মাঝে কাটা বন্ধ করে সময়কে ছেড়ে দেয় অসময়ের হাতে। ইতিমধ্যে আমরাও কত ক্ষুদ্র ও মহৎ স্বপ্ন দেখি। এইভাবে একাধিক মৃত্যু অতিক্রম করে দেখি কচ্ছপের মতো উঠে হেঁটে যাচ্ছে উল্টে পড়ে থাকা ইতিহাস। প্রতিবিশ্ব শব্দ এক ভয়ঙ্কর প্রতিবেশ। উচ্চারিত হতে না হতেই দ্রবীভূত মিশে যায় জীবন কণায়, গড়ে প্রতিবিশ্ব। যা তুমি জেনেছ জীবনের পরতে পরতে, পরখ করে তা মহাজাগতিক লিটমাস। স্বপ্ন দেখো পাঠকক্ষ জুড়ে জলাভূমি, সঞ্চিত পুস্তকগুলি, সন্ধ্যার বলাকা। অনন্ত প্রাণ, অন্য প্রাণ উড়ে যায় শূন্যে সংখ্যাহীনতায়। তুমি আছো, তোমার প্রতিটি নড়াচড়া ধরা আছে অদৃশ্য ফুটেজে। গ্রীষ্ম দৃশ্যে পাকা কুমড়োর রং ধরে তোমার অস্তিত্ব শব্দের পবিত্র সমাধিতে। নগর বাউল। তরল পারদে ভাসে হাওড় দ্বীপের একখানি গ্রাম। কালো কালো কোষা নৌকাগুলি বিন্দু বিন্দু জীবনের সমাহার। গোটা দৃশ্যটাকে ঠোঁটে নিয়ে উড়ে যায় সারস হৃদয়। অতঃপর নগর বাউল নিজেকে লুকায় ঘন কালো জঙ্গলে। অশ্বত্থের ডালে নয়, নিজের অজান্তে আটকা পড়ে অস্থিরতা জালে। বিজড়িত স্মৃতিপুঞ্জ জীবনকে দেয় সজীবতা। তবু এ কেমন তৃষ্ণা, বৃতৃষ্ণা জলে। ইতিহাস। তুমি সেই কৃষকের রাজহাঁস। লোভে অযথা তোমার পেট চিরে কিছুই পাবে না। তার চেয়ে ঝিলিমিলি সরোবরে তোমার সাঁতার, জল খুঁড়ে গুগলি তোলা দৃশ্যের ভেতর স্বপ্নিক কৃষক পাবে স্বর্ণডিম। তখন সকল উৎস অনুসন্ধিচ্ছা, প্রেমিক প্রেমিকা প্রতিভার হাত ধরে হেঁটে যাবে ক্যানেলের ধারে। চারিদিকে চিন্তা, বিবেক, বুদ্ধি, ক্ষুধা জ্বলে উঠবে দাও দাও। উস্কে ওঠা ক্ষুধা নিয়ে ওদেরকে আসতেই হবে আমার রুটির দোকানে। ক্ষয়। কাউকে বলে না তার স্বপ্ন স্বাদ ভেঙে দেয় সংসারের ক্ষয়। দুর্বোধ্য সমস্যাগুলি দেখে মনোযোগ দিয়ে, আর একা একা খেলা করে সারা ঘরময়। অনুতাপে আমি তার করুণ মুখের দিকে তাকাতে পারি না। হঠাৎ হঠাৎ জ্বলে ওঠে বনভূমি, গৃহকোণ। ভয়ে গ্রাস ফেলে সে তখন ছোটে দিক বিদিক। শিশু নিগ্রহের এমন মহান প্রাকৃতিক পরিবেশ তার কচি কলজেটাকে
ছেড়ে খায়। খেলনা ভাঙে ভাঙে নিজের পৃথিবী, ভেঙে ভেঙে ক্লান্ত তবু নিরপেক্ষ বেলুন ওড়ায়, স্বপ্ন দিয়ে ভরা তার প্রাণের বেলুন। কাকতাড়ুয়ার দর্শন। তুমি ভূমি আর ফসলের পাহারায় আছো, লাঠির মাথায় তুমি ষাঁড়ের করঠি। তোমার ভেতরে জলে ঋগ্বেদের অগ্নি, তুমি পরিণতি আর স্বপ্ন উপাসনা। প্রাণ থেকে প্রাণহীন বস্তু হয়ে হাসো, সৃষ্টির এমন ছন্দে নেই কোনো ত্রুটি। অসীমের মধ্যে আছে প্রকৃতির লগ্নি, কিসে তাৎপর্যময় তোমার সূচনা। নিগূঢ় অনেক কথা নিজে বলে দিলে, বাকিটা আমার মুখে শুনতে চাও জানি। শোনো তবে মাঠ থেকে দু একটি কথা। সর্বদা বিনিদ্র থাকি ফসল মঞ্জিলে, আমার উপমা আমি নয় দেহখানি, ঝুলে থাকা জীবনের এই সার্থকতা। শামুক। শামুক স্বপ্নিক প্রাণী, জানে কি করে স্বপ্নকে নিরাপত্তা দিতে হয়। তার মতো আমাদের কোনো শক্ত আবরণ নেই, তাই স্বপ্নকে সুরক্ষা করতে পারি না কখনো। গন্ধম ফলের পাপ নিয়ে থাকি ভ্রমলোকে, ইটের অসুখে ম্লান পতিত গ্রহের অনুগত। এত কিছু আবিষ্কৃত হলো, তবু সিলিকন প্রাণ পড়ে আছে সংকীর্ণ কোটরে। প্রতিপাদ্য জীবনযাপন, এত জল্পনা কল্পনা, সব বিগত যৌবন। ঝড়ের পাখির মতো উড়ি জন্ম থেকে মৃত্যু, তবু ছুঁতেও পারি না স্বপ্নভূমি মহালোক। বিপরীতে তোমার সম্মুখ গতি, ধ্যান আর জ্ঞানে জীবনের পরম সংশয় সরে যায় কোনো এক নবতর নক্ষত্র সন্ধানে। স্বপ্নবিন্দু নয়, আমরা তো ক্যাকটাস ভালোবাসি, বেদেনীর মন্ত্র মঞ্জুষায় ভুলে থাকি ক্ষীণকোটি নারীর অধরে। অস্ত যায় আমাদের সকল অর্জন। উপমনস্তত্ত্ব। ঘোড়ার শরীর দেখে শিহরণ জাগে, কুচকাওয়াজ করে ওঠে মন, অবদমিতের বিলাপ বাসনা। শঙ্কিত পোশাক পরিচ্ছদ ছিটকে পড়ে এদিক সেদিক, ঘরময় খুরের আওয়াজ। ঘামে ভেজা ঘোড়ার শরীর যখন জানালা টপকে চলে যায় ধমনী কাঁপিয়ে, পানি পিপাসায় ঘুম ভেঙে যায়। মনে মনে আওড়াতে থাকে স্বপ্নের সংলাপ, একই স্বপ্ন বারবার। কখনো কখনো ভয় হয়, যদি সব জেনে যায়। ঘর গৃহস্থলীর ফাঁকে ফাঁকে উট পাখি ডুবে যায় স্বপ্নের মর্মরে। যা হওয়া উচিত তা কেন যে স্বপ্ন হয়, নিজের মনকে ঠুকরাতে থাকে নারী, নিজের মনকে। একটি গুল্মলতা। পাথরের কলবে কবিতা শ্রেণীর একটি গুল্মলতা জন্মশাসনের ফাঁক দিয়ে বেড়ে উঠল। পাতায় পাতায় তার মৃত্যু ফোঁটা। এক উদাসীন স্বরের রাখাল বেদুইন ইচ্ছা অনুসারে দিনে সূর্যালোক দেখে, রাতে শীত। অন্ধকারে তাবু হয়ে টান টান পাহারা বসায়, ভিতরের ঘুম, যথাস্থান থেকে বস্ত্রচ্যুতি কিংবা গোঙানির শব্দ। শিশিরের অভিযাত্রা শেষ হলো তার পাতার ওপর এসে, আর তখনই সকাল প্রমিথিয়াসের ভাই মাতরিস্যা নিজেকে কবিতা বলে চিৎকার করে উঠল অভিজ্ঞতার স্তরে। অগ্নিযাত্রা। জন্মচিতা জেলে দেয় অগ্নিযাত্রা। ঘুড়িবালকেরা ভেবেছিল আকাশ সাঁতার, সন্ধ্যা হলে দু হাতে গুটিয়ে নেবে তন্তুর দূরত্ব। উড্ডয়নের এক একটি সার্থকতা সময়বিন্দুকে স্পর্শ করলে মনে হয় পরিত্রাণহীন ব্ল্যাক হোল, ঢুকলেই চিড়িয়াখানার গন্ধ, কোনো ফিরতি পথ নেই। লক্ষ্যভ্রষ্ট পুড়ছ তুমি, তোমার পায়ের নিচে নড়ে উঠছে মৃত ভাষা, ফুরিয়ে যাওয়া
কোনো এক জীবন কাহিনী ঘিরে। মৃত নদীর উপকথা। মৃত প্রত্যেকের মন ব্যথায় টনটন, তবু নদীটির নামে উঠবে না প্রবল ঢেউ। খুঁড়তে গিয়ে দেখবে শুধু মাটি, কাঁকড়ার কঙ্কাল ধীর লয়ে হেঁটে যাবে বিস্ময় ছড়িয়ে। বাতাসের শব্দে হয়তোবা শুনতে পাবে ইঞ্চিন নৌকার কাপা কাপা স্বর। মাঠের ভেতর ফাঁকা বাড়িটায় রাতভোর কাশত এক বুড়ো, এখন সেখানে হরেক রকম ঘরবাড়ি। জানালায় সাদা লেস পর্দা ঝোলে। বর্তমান বাসিন্দারা জানে না কখন বাগানে খোলস ছেড়ে চলে গেছে সাপ। কলস। সযত্নে যে কলস তোমার কাখে ওঠে, আমি তার ধর্ম সহোদর। তোমার স্বাচ্ছন্দ্য দেখে খুব হাসি পায়, তবে আমি ভুলেও হাসি না। যখন তোমার কাখে চড়ে দোল খেতে খেতে যেতে পারি তৃষ্ণার্ত পথিক, তখন আমার হাসির কি দরকার? এ তোমার নিজস্ব সৌন্দর্য, নিখুঁত দৌরত্বে, নিখুঁত দূরত্বে কাপা কাপা উজ্জ্বলতা। আমি কে ফুদিয়ে নেভাই সে মোম শিখা? তোমার শরীর জলের বাঁশিতে কে মোহিত, কলস না কৃষ্ণ? ভাই রাধা, যমুনা কোথায় আর তুমি চলেছ কোথায়? স্মৃতি। বন্ধন ছেঁড়ার আগে একটি মিশ্র রাত আমি কাটিয়ে এসেছি তোমার শরীরে। নতুন ধুলায় লিখে রাখি এ বসন্ত, নতুন তুলিতে শুয়ে দেই সকল রঙের তুঙ্গ। শব্দ ছাড়া আর কেউ তা জানে না। এক চাঁদ দুবার ওঠে না, এক বৃষ্টি। বহু বছরের বালিকা জানে না ভাঙা প্রতিশ্রুতি পড়ে আছে মুহূর্ত বিন্দুতে। এমন শহর তুমি যেখানে কখনো আর যাওয়া হবে না, অথচ শিশির ভেজা ঘাসে দেখব নিজের আঁকাবাঁকা পদচ্ছাপ। দীর্ঘ জীবনের উপকূলে তুমি হবে এমন সতর্ক ধ্বনি, আমি যার কিছুই বুঝি না। ধুলিখেল। ভিতরে যে নদী বাস করে বাঁক নেয়, ভাঙা সিঁড়ি রেখে যায় যৌবনে শরীরে। জীবন সন্ধানে জন্মে প্রতিজন্মে সেই পুঞ্জীভূত শব্দহীন শুষ্ক বালিয়াত্মা ভেদ করে যেতে চায় রূপ সনাতন। বারবার ক্রান্তিকাল এসে সামনে দাঁড়ায়। প্রাচীর কঠিন, উদ্ধার অসাধ্য জেনে ধুলিখেল ছেড়ে শ্রমণ গৌতম, হয়তোবা কবিরাও যা সাধ্যতা করেছি হে আনন্দ বলে উঠে পড়ে জীবনের উল্টো রথে। পথের পিপাসা এরকমই। মনুষ্য হৃদয়ে রেশমি ফাটল, রক্ত আর স্বপ্ন নিয়ে তারা ছুটতে থাকে এক একটি মাৎস্য ন্যায় অরাজক নগরী ছাড়িয়ে নবতর কোনো গোত্র সম্ভবের দিকে। সংসার নীল জলে। নীল পুরুষের লোভে নীল রমণীরা সংসার পতাকা হাতে গোত্র ত্যাগ করে। আত্মীয় অরণ্য থেকে নেমে আসে কঠিন শিলায়। ইন্ডিগো স্বভাব সেই সব নারী বেনিডগায় বেঁধেছে নীল ফিতা। ওদের বিবাহ চিহ্ন পাথরের নাকফুল, যেন দুঃসাহসী নাবিকের সাগর কম্পাস। ভাবল তারা সাঁতার পোশাক পরে নেমে যাবে সংসার নীল জলে। নীল অবগাহনের এই তো সময়। সময় নিজেও এক নীলকণ্ঠ, জানে পুরুষ কখনো নীল হয় না। আর অনন্ত এ কালো স্রোতে ঝাঁপ দিতে গিয়ে দেখবে তারা নির্জন ঝিলের জলে ভাসছে জল মোরগের ডানা। ভাষাতত্ত্ব। সব শিশু কাজ করে স্বপ্নের খনিতে, ভাষা পাল্টে যায় স্বপ্নে শিশু জবানিতে। ঋতুভেদে ভিন্ন সব আলোচনা, আবহাওয়াবোধ, চারিদিকে শব্দরথ, স্বপ্ন আর আদর্শ বিতান। লিপিহীন কাল থেকে ভাষার আলোতে প্রতিফলিত এসব দৃশ্যপট রহস্য ছড়ায়। সোজা হও, জলাভূমি জুড়ে যে জীবন ছিল তোমার খসড়া, তা ত্রস্ত পাঠ, কিংবদন্তি, স্তুতি গান ধরে হাঁটতে থাকো।
দেখবে নগ্ন তিক্ত শ্লেষে ভরা চাষাভুষো আঞ্চলিক কথাগুলো পাল্টে দেয় বিশুদ্ধ বয়ান। এও এক আরোগ্য প্রক্রিয়া, রক্তদান কর্মসূচি। বৈসাদৃশ্য পান করে সেরে ওঠো সবার অলক্ষ্যে। সময়ের পরতে পরতে শিলীভূত সুখ দুঃখ জন্ম মৃত্যু উত্থান পতন করে দেখো। শব্দময় শিশুরা তোমাকে শিখিয়েছে ক্রীড়া ধর্ম, কি করে খেলতে হয় বৃক্ষ লতা পাতা পশু পাখিদের সাথে। হাসতে জানো না তুমি, হেসে খেলে ওরাই তোমাকে পার করে দেয় ভব নদী। ওরা শেখে আর পাল্টে দেয় তোমার নিয়তি। রূপান্তরের গান। নির্জনতা থেকে কিছু প্রতিক্রিয়া জন্ম লাভ করে, কুণ্ডুলি পাকায়, উসখুস করে, সজ্ঞানে এড়িয়ে চলে ভিড়। আতসী কাচের শক্তিদৃষ্টি ধরতে পারে এই খেলা রূপান্তরের গান। জল পড়ে, পাতা নড়ে, শরীর ছাপিয়ে মূর্ত হয় ধ্বনি। সেই গানে ঘুম আসে, ঘুম যায় ভেঙে, নির্বাণ লাভের শিখা হয় প্রজ্বলিত। বহু চিহ্ন দিয়ে আঁকা দ্বন্দ্বের কাহিনী জমা হয় আপাত চৈতন্যে। মর্মভেদী নির্জনতা বুকে নিয়ে চালক আসনে বসে সেও। টানেলের অন্ধকারে বুক চিরে হৃৎপিণ্ড মশাল জ্বালায়। আত্মপরতায় মানুষ তা ভুলে যায়, কেবলই মাড়ায় সে হৃদয়। অনন্ত মাস্তুলে। সেই যে পাখিটা একদিন বাহ্য জ্ঞান লুপ্ত করে বসেছিল জাহাজ মাস্তুলে, বারবার উড়ে দেখেছিল উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, সে আর কেউ নয়, তোমারই চৈতন্য। তুমি তাকে বলেছিলে, যাও দেখো পাও নাকি তীরের সন্ধান। তীর হলো সময় বিছানা, মুক্তির সূচনা ও সমাপ্তি। এখান থেকেই শুরু হয় অন্য সূত্র, অন্য এক গান। যাকে ঢেউ বলি আমরা, তা ঠিক ঢেউ নয়, অথই প্রাণের আলোড়ন। তুমি তাকে ভুলে গিয়ে কোন দুঃখে বসেছিলে চৈতন্য হারিয়ে? তুমি কি এখনো সূত্র ভুলে বসে আছো অনন্ত মাস্তুলে? বাগানের স্মৃতি। অন্যদের দেখা দেখি তুমিও বাগান করেছিলে হৃদয় সমান। সময়ের খড়কুটো দিয়ে ঢেকে দিয়েছিলে 12 হাত কাকুড়ের 13 হাত বিচি। কাকুড়ও ফলেছে ঠিকই, কিন্তু তা তোমার নয়। পচনের আগে ওরাও পেয়েছে ভয়। বাগানের ঝুড়ি দেখে তাই চলে গেছে নিজস্ব বাজারে। তোমাকেও ঠকায়নি, রেখে গেছে বাগানের স্মৃতি। ঢেউ। ঢেউয়ের সমষ্টি মানুষ। মানুষ দুচোখে সবুজ নীল ঢেউ। মানুষের দুচোখে সবুজ নীল ঢেউ। সীসা আর রূপা রং ঢেউগুলো উন্মাদনা, জীবনের চেয়ে উঁচু। হাওয়া ঠেলে পরিযায়ী ঢেউ আসে একা একা দল বেঁধে। মহোৎসব ছাপিয়ে ফুটে ওঠে ঢেউয়ের লেখচিত্র, উলম্বে আত্মবিশ্বাস, আনুভূমিকে আঘাত, অস্বীকার, হতাশা, ক্ষোভ, ভয়, এই সব সন্ধিক্ষণ। ঢেউই ত্রিকাল, স্বপ্নভেদ, যুদ্ধ সব। ছলাৎ ছলাৎ শব্দ উপেক্ষা করে, উপেক্ষা অপেক্ষা সবই দেখা যায়। ঢেউগুলি এক একটি অনুকল্প, প্রমাণিত হতে একে অপরকে দেখে নেয় নিজের আরশুতে। নিরন্তর জলভঙ্গ, জলযাত্রা, নিপাতনে শুদ্ধ স্রোতধারা, অনুড়া সময়। ঢেউয়ের মন বুঝি, ঢেউয়েরই চক্রবুচ্ছ। ঢেউয়ের মন বুঝি, ঢেউয়েরই চক্রবুহ। স্পর্শ। ম্যালাকাইটের ঝাঁপি খুলে গল্পটা বেরিয়ে পড়ে। গ্রানাইট সুন্দরী জানে না কি ঝাপট লাগে তার মনে, কোথায় তাকিয়ে থাকে সবুজ দুচোখ। নরম স্পর্শের লোভে দেহ চায় অলিখ পালক, রহস্য দেবতা। অসম্ভব তৃষ্ণা তার সোনালি গলায়। অচেনা এ সম্মোহন ডেকে নেয়, চিৎ করে শুইয়ে দেয় নয়ন জুলিতে।
যৌবনের গাঢ় নরম ঘাসের বুকে। প্রতিটি স্পর্শের লিপিচিহ্ন রয়ে যায়। প্রেম ও দ্বীপ জেলে পুরুষ অপেক্ষা করে, নাকি ব্যাঘ্রাদির ন্যায় শিকার পাহারা দেয়, স্পর্শ মাত্র তা সুস্পষ্ট হয়। স্পর্শে মৃত্যু, পুনর্জন্ম। স্পর্শগুলি বুড়িচু, ছুঁয়েই ছুটে যায় সাদা কালো চিন্তার আড়ালে। নিজস্ব রাধা ও বৃন্দাবন। আমি নোনা মাছ খেয়ে চরের কাদায় হেঁটে হেঁটে বেড়েছি সেখানে। সে তোমাকে বুক খুলে দেখিয়েছে নোনা মাংস, বালি হৃদয়ের উর্বরতা। সে তোমার পূর্বতম প্রেম। ইভো নয়, আদমের প্রথম সঙ্গিনী, তারও ছিল প্রেমিকা লিলিত। এখন প্রতিটি চন্দ্রাহত যুগলের মিলন মুহূর্তে এ অভিচারিণী শরীর তরঙ্গে সৃষ্টি করে সূক্ষ্ম ব্যবধান। মানুষ কখনো তাই ছুঁতেও পারে না শরীর রহস্য। অর্থময় অর্থহীন জীবন এভাবে মাটিতলে প্রবাহিত নদী খুঁড়ে বয়ে চলে। পৃথিবীতে সকল কৃষ্ণেরই আছে নিজস্ব রাধা ও বৃন্দাবন। মিলন অতৃপ্ত জীবন্ত নয়, তবু ব্যক্তিগত। এও এক সৌরঝড়, প্রকৃতির চিত্ত উদ্বেলতা। এখান থেকেই শুরু হয় জিতবন, প্রসাধন, প্রাত্যহিক কর্মঘণ্টা। সবই দুর্মূল্য। লোকে ভুলে গেছে সরযূ তীরের পুষ্পমেলা, আগত নবীনা কন্যা স্তবকের মধ্য থেকে ঋতুমতী গান্ধর্ব চয়ন। স্বচ্ছতাও প্রতারক। কাচের দেয়ালে ধাক্কা খেলে ব্যথা নয়, লজ্জা লাগে। স্বচ্ছতাও প্রতারক। সঙ্গত কারণে একাগ্রতা ছাড়া সময়কে পার করা বড়ই কঠিন। মোহ ছাড়া জীবন অচল। রূপসীর চুলে জট, প্রেমিকের চোখ থেকে একদিন এই কথা ঝরে পড়েছিল সংবেদনহীন। এতটা হৃদয়হীন না হলেও চলতো। ভগ্নমন সাক্ষী, পুরুষ প্রত্যয়হীন। সত্যও রূপের শত্রু। মোহ ছাড়া জীবন অচল। কালের গহ্বর। কিছু জল কাটতে কাটতে বাকিটা আকাশ, এরকমই জলের প্রকাশ। জলের সংসার হলে মাটির হৃদয় হৃষ্টচিত্রে শুষে নেয় সব জলকষ্ট। তৃষ্ণা ছাড়া কে রচিতে পারে প্রাণের প্রস্তাব? ঘরে ঘরে ঝুরি বর্তা পৌঁছে দাও। মানুষ আসুক পিপিলিকা, কেটে যাক কালের গহ্বর। বৃষ্টি। বৃষ্টির আকাঙ্ক্ষা বুকে নিয়ে মাটিও কামার্ত হয় তারা ভরা রাতে। নিজের ভেতর সে তখন সদা অনুভব করে নিষিক্ত মেঘের তপ্ত সত্তা। ভালো কথা, আসছে তবে তো মহেন্দ্রক্ষণ। জন্ম নেবে জল ও শিশু গ্রীষ্মের ওই রসে। শৈশব বন্দনা। আমার ভেতরে আছে তোমার কম্পস, তাই দিক নির্ণয়ের নেই কোনো চেষ্টা। জানি তুমি একদিন টেনে ধরবে রাস, তোমার ইচ্ছাই হবে আমার প্রচেষ্টা। আমার ভেতরে আছে তোমার বন্দনা, অন্য কোনো প্রশস্তির নেই কোনো প্রয়োজন। জানি হৃদয়ের ধন বড় হাতে গোনা, মানুষের সব ইচ্ছা হয় না পূরণ। তোমার সমুদ্রে ভাসে আমার জাহাজ, আমি তাই জীবনের কিনারা খুঁজি না। সবাই হয়তো ভাবে আহা কি দরাজ, যে যাই বলুক আমি কিছুই শুনি না। আমার সঞ্চয় শুধু সোদাগন্ধি তুমি, হারাতে চাই না আমি এইটুকু ভূমি। বনসাই। প্রজাপতি, কেন এসব উৎপন্ন বস্তু কিনছে না কেউ? শুয়ে বসে ঋতুর ব্যথায় কষ্ট পেয়ে ওরা সব বনসাই হয়ে গেল। চাঁদের কলঙ্ক ওরা, সুতো কাটা বুড়ি, কামধেনু, তবু রাখাল আসে না
বাজে না বাঁশরি, নীরবতা বাড়ায় সন্ত্রাস ওই চম্পা বকুলের ডালে। মনে রেখো তুমি বনসাইদেরও প্রভু। কালো জ্যোৎস্না। কালের চন্দ্রিমা দেখতে গিয়ে দেখি জঙ্গলের দিকে শেয়ালের সাথে হেঁটে যাচ্ছে চাঁদ। মনে পড়ে মহল্লার শ্রেষ্ঠ রূপসীর কলঙ্ক প্রস্থান। এতদিনে সে ঘুমিয়েছিল, হঠাৎ আবার জেগে উঠল একাকিত্ব আর দুঃস্বপ্নের মধ্য থেকে। পরাভূত এ চন্দ্রিমা নয়, কালো জ্যোৎস্না। ওরই জন্য আজ তুমি নিশি পাওয়া। ঘর থেকে বের হয়ে হাঁটছ নামহীন, তোমার পেছনে ছুটে আসছে অলৌকিক সব লোকালয়। পতন। ঝরে পড়া ব্যাপারটা বাতাস ও বোটার বিষয়, তবু ফল পেকে গেলে তাকে অনেক সতর্ক মনে হয়। সতর্ক না হলে কে ঠেকাতে পারে নিজের পতন? এ শহরে কত নামী লোক ছিল, গত হয়েছেন তারা। সেসব অন্ত্যেষ্টিক্রিয়া শেষ হতে না হতেই দোকান গুটিয়ে নেয় দূরের হকার। পতনের শেষ নেই। এ প্রসঙ্গে জীবন বড়ই তর্কপ্রবণ। যতই বলি মেনে নাও, ভুলে যাও, স্বরের আঘাত, কে শোনে এসব? অলিখে লণ্ঠন। অলিখে লণ্ঠন নিভে গেলে মাঝপথে স্বপ্নটা হারিয়ে যায়। জেগে জেগে ভাবতে থাকে মন, ভয়হীন বাঁচতে চেয়েছ, খুশি হতে পারোনি। ভালোবাসায় এত সংক্রমণ। সম্পর্কের নিচে ডুবো চর, পূর্বস্মৃতি, পূর্ব সম্পর্ক কারণ নয়, বাধা নয়, ক্রোধই সব উল্টে দেয়। প্রেমহীন ক্লান্ত ঠোঁটে চুমু খাও কেন? হাঁটছ জলের পরে, তোমাকে ঘিরেই আবর্তিত অপ্রার্থিব মাছ, পাখি, জল কানাকানি। চিহ্নিত প্রেতাত্মা পরস্পর, ভয়াবহ বাক নিস্তব্ধতা, হাহাকার, সাদা শীত, হলুদ পা, ব্যথায় টনটন করে এ জীবনচক্র। সভ্য সব দেবদেবী ঢুকে আছে নিজের বিবরে, সারাক্ষণ আচ্ছন্নতা। হঠাৎ চোখে পড়ে আত্মজা মেয়েটি, রোগা, লম্বা। কালান্তরে একই দৃশ্য। মানুষ নির্মিত হতে হতে ভেঙে যায়, অগ্রসর হয় প্রতিদ্বন্দ্বী। সজাগ থেকেও লাভ নেই। ক্লান্তি আর উদাসীনতায় দেখবে কৃতকর্মগুলি বিপ্রতীপ, ঘুরে দাঁড়িয়েছে। সারাক্ষণ ছায়া নড়ে চড়ে, তুমি এক আধার আরেক আধারের দিকে ধাবমান। সংসারও বদলে নেয় কুলা, ভাঙা ফুলদানি, সংযোজন বৃথা। ব্যবহৃত ডাকটিকিটের মতো তুমিও অচল এক জীবন স্মারক। অস্তিত্ব অস্থির একটা বিন্দু, এতকাল বেঁচে ছিল অসম্পূর্ণ, এখন তাকেও যেতে হবে বিপরীত গর্ভগৃহে। মুহূর্ত। দরজা খোলার শব্দে চেতনা নিষ্ক্রিয়। মৃত্যুর মুহূর্ত এই বুঝি দুহাতে কপাট খুলে ধরে ফেলে। ফিরে যেতে চাই, পালাতে আকৃষ্ট হয় মন। বাকহীন তুমি মধ্যবর্তী। তোমার দুচোখ নিস্তব্ধতা ভাঙে। হঠাৎ বাতাসে যেভাবে বৃক্ষের ডালপালা কথা বলে, আমি ভূমিষ্ঠ হলাম। আমার পেছনে ছিল উদ্বেগ, সন্ত্রাস, অকুস্থলে তুমি দেবী লুসিনা। রাত্রির আকাশ হাসে, ফল খায়, ফুল খায়, খায় মানুষের সমস্ত বিশ্বাস, অমেয় পিপাসা আর প্রতিটি মুখের ক্ষুধা কেড়ে খেতে খেতে ঢুকে পড়ে শ্যামনগরের অলোক ঘোষের ঘরে। জানি না বলে যতই চেঁচাক, তার ঘর থেকে শরতের রং খেয়ে ঠোঁট চাটতে চাটতে কে যেন বেরিয়ে এলো। জারুল তলায় শঙ্খলগ্ন দুটি সাপ, যেন দুটি অভিজ্ঞতা। পরিত্যক্ত শিশুটিকে বুকে নিয়ে বসে আছে চন্দ্রা নাকি সংঘামিত্রা। হয়তোবা পিতার ইচ্ছায় বটের চারা নিয়ে যাবে সে সিংহলে। এভাবে খেতে খেতে খেয়ে ফেলল মানুষ জনম।
রাত্রির আকাশ হাসে তারায় তারায়। ক্রুসেড। আজকাল কেউ কারোর জন্য বসে থাকে না, যে যার মতন বেছে নেয় নিজস্ব ক্রুসেড। কে শত্রু কে মিত্র, তার সাথে কার সাথে লড়াই। পুনর্জন্মে আস্থা নেই, একাই প্রস্তুতি নেয়, একাই সম্পন্ন হয়। কর্মহীন কবি বৃথা ছন্দ মেলায়, তার আকাঙ্ক্ষার কাজপাত্র থেকে ঝরে পড়ে মানুষের পুনর্মিলনের তৃষ্ণা জল। খঞ্জ। নতুন পতাকা নিয়ে ছুটে যাচ্ছে মৃত্যুভান ছেটে, ছুড়ে যাচ্ছে ছুটে যাচ্ছে মৃত্যুভান ছেড়ে। খঞ্জ। নতুন পতাকা নিয়ে ছুটে যাচ্ছে মৃত্যুভান ছেড়ে, ছুটে যাচ্ছে অপসাম। যে কোনো জীবনে অভ্যস্ত মানুষেরা মরু বিছা, কত আর স্বপ্ন নিয়ে হবে সারিবদ্ধ। তার চেয়ে যে যেদিকে পারে পালাক, পালাতে থাক। অশ্ব খুঁড়ে চূর্ণ বিচূর্ণ বিশ্বাস নিয়ে কেউ কেউ তবু রয়ে যাবে গায়ে জ্বর খঞ্জ পথিকের বেশে। ভুল আত্মা। প্রভু, এই দেখুন আমার উরুদেশ, এইখানে ছোরাবিদ্ধ করে আমি কাল সারা রাত কাটিয়েছি যন্ত্রণা গোপন করে। আমার বিশ্বাস আপনার ভুল আত্মা কোনো অনিষ্ট সাধনে বদ্ধপরিকর। শয্যাসঙ্গী হলেও জানি না আপনার মনের খবর, নিষ্প্রয়োজন ব্যাখ্যা বিশ্লেষণ, অতএব অঙ্গবিদ্ধ করে দেখালাম। এবার বলুন মনোবাঞ্ছা। পর্শিয়ার কথা শুনে অশ্রুসিক্ত, তবু সে ব্রুটাস বিশ্বাসের লাশ অতিক্রম করে ভেঙেছে রেকর্ড। নদী শিকস্তি। সারা জীবনের মতো মুখ কেটে থাকতে হবে, বোকা চাঁদ জ্যোৎস্না জলে দু চোখ ভাসাবে। এই এক টুকরো হাড় হয়তো প্রতিটি বাঘের গলায় বিধে আছে। অন্তরিক্ষ হতে উড়ে এসে যে সারসী তাকে উদ্ধার করেছে, সে তো শুধু নিত্য সাথী, নদী শিখস্তির কথা কিছুই জানে না। বৃথা ঘর সাজায় গোলাপ পলে চুলের খোপায়। সেজন্য তোমার ধানশীষ কিশোর বালক সারা পথ অনর্গল কথা বলে, কত কি যে জানার রয়েছে তার। তুমি তো দূরের আত্মা, কিভাবে তোমাকে পাবো? দিগন্তে সায়ান্ন অন্ধকার ঘর বাড়ি, দুরাশা নয়ন জুড়ে। নতুন উত্তপ। মার্ক্সবাদ কি জেফারসনের গণতন্ত্র? বার্লিন প্রাচীর থেকে বের হয়ে লোকগুলো এই কথা বলে। লালতারা চিবোতে চিবোতে ঢুকে গেল নিকটস্থ বেশ্যালয়ে। বিশ্বাস ত্রিশঙ্কু হলে হালে পানি পায় না, পালে বাতাস লাগে না, সব পাকশাট থেমে যায়। সত্য হয়ে ওঠে আমি আর আমার ক্লিবত্ব। নূতন উত্তাপ নিয়ে ওরা কোথায় চলেছে? ঈর্ষা। জীবনের সব কাজ কারবার প্রকাশ্যে কে করে? কাপ্তান বন্ধুরা তাই খ্যাতির অমোঘ সূত্র করেছে গোপন। নিজেকে নগণ্য করে রয়েছে ওদের হাতে সুলভ শপিং ব্যাগ। কানামাছি আমি, মুগ্ধ নার্সিসাস ওরা। ওরা ভো ভো সতত চালায় গুঞ্জরণ। ওরা সব রেড কাউ, ওলান ঝাঁকিয়ে উঠে যায় কৌটার লেভেলে। বাতাসেও ভূমিক্ষয় হয়, অথচ ওদের কোনো ক্ষয় নেই। ওরা নগ্ন হয়ে ছুটে যাচ্ছে অমরতার দিকে। কিনারা বিচ্ছিন্ন সাঁকো। বহুদিন কিছু বাড়ি, কিছু মুখ অগম্য অদেখা থেকে যায় নগরের অন্য প্রান্তে। যখন তখন সুখ সেখানে মজুদ ছিল। কে যেন কালের কাঁটা ছড়িয়ে রেখেছে এই অধমের সেই পথে। সেই বাড়ি আর সেই মুখগুলো অস্পষ্ট অক্ষর, চোখ ও মনের উপর ক্রমাগত চাপ সৃষ্টি করে। ক্যামিলিয়নের মতো ঠোঁট জুড়ে গ্রাস করে, নিয়ে যেতে চায় নিজের ভেতরে। আমার নিজস্ব বর্তমান কিছু বাধা বটে, সেটা শেষ কথা নয়। আছে কিছু ব্যথিত সম্পর্ক, যেন কিনারা বিচ্ছিন্ন সাঁকো।
মস্তিষ্কের শিশুরা। হায় হায়, জলে পড়ে ডুবে যাচ্ছে নিষ্পাপ শিশুরা। তাদের আতঙ্ক চিৎকারে দাঁড়াতে পারি না। ত্রাণে ব্যস্ত দেখি না কে কারা উপরে দাঁড়িয়ে নির্বিকার ছুড়ে দিচ্ছে শিশু অনর্গল। অভিশাপ দেব কাকে? সবাই আমার। ফু দিয়ে ফিরিয়ে আনি নিঃশ্বাস প্রশ্বাস। শুনেছি জলের কোলাহল, চুইয়ে পড়া অর্থনীতি, হিমালয় থেকে নামে তরল সমাজ, ভুল শিকারের বাঁকে বসে ভাবে অর্থনীতিবিদ। তারপর রব ওঠে, ক্যালোরি বাড়াও, মুখ খুলে দাও। আমার কপাল পোড়া, মাথায় ঋণের বোঝা। বোবা কালা অন্ধ আমি, কখনো দেখি না শিশুগুলো এইভাবে ছুড়ে দিচ্ছে কারা। ইডিপাস। কেন আমি চক্ষুষ্মান? কেন আমি এ মাতার সম্মুখীন? অরক্ষিত বুক, কোলে কাখে মাথায় সন্তান, পরিণতি অতিক্রম করে হেঁটে যাচ্ছে সন্ধ্যা। তাকে দেখে ফেলি, তবে কি আমিও ইডিপাস? ঘণ্টাঘর। নদীচরে জোয়ারের জলে ভাসে সাদা চুল বৃদ্ধের মস্তক। স্টিমার বাজালো হুইসেল। শৈশব সমাপ্ত করে কিছু টাকি মাছ হাতে উঠে এলো উলঙ্গ বালক দল। চক্রবাক শেষ হতে না হতেই প্রবল হা করে থাকে ক্রেন। শূন্যে ঝোলে সমূহ ত্রিকল। জোড়া জোড়া দুঃখ ভাসে অভিমুখ পানে। সারবত্তা প্রতিবিম্বহীন, বিস্তারিত সব কথা মনে থাকে না এখন। ব্যাধির কাহিনী মাথা চাড়া দিয়ে ওঠে। জগৎ সংসার ধুমায়িত। সবার অলক্ষ্যে ওঠে স্ত্রী পুত্র চেতনা। বারবার ছুঁয়ে দেখি ওদের শরীর। আতঙ্কে আতকে উঠি বুকের ভেতর ঘণ্টাঘর। আর্তনাদহীন। সবাই অতৃপ্ত আজ, তীব্র ক্ষত বুকে। লেজ থেকে মাংস খসা মাছের মতন অস্থির বেড়ায় ভেসে আর্তনাদহীন। স্পর্শভীতি কাজ করে সবার দু চোখে। বিভ্রমে বিনষ্ট হয় আনন্দ ভুবন। সর্বত্র প্রাচীর তুলে রয়েছে স্বাধীন। ছদ্মবেশ ছাড়া চলে নির্মম ঘাতক। দেরিতে বুঝেছ বাছা জলের জাতক। সহজ পাঠ। জীবনে সহজ পাঠ শিখিনি। সহজ পাঠ জীবনের কাছে। ফলে দু চোখে যা দেখি তার সব ভুল। অনুভবগুলো যেন যন্ত্রণার শুল। হৃৎপিণ্ডে ফুটে গিয়ে খুব গেঁথে আছে। আমার সমস্ত সুখ প্রজাপতি লয়ে ওই দেখো উড়ে যাচ্ছে চঞ্চল সুন্দর। দুঃখ পাপড়ি মেলে থাকা ফুলের উপর সারাদিন খেলা করে পরম নির্ভয়ে। জেগে জেগে স্বপ্ন দেখি আকাশ কুসুম, সরোবরে জলকেলি। শীষ দিয়ে ডাকি, সঙ্গোপনে তুলি টেনে মুখচ্ছবি আঁকি। ভুলে যাই সব দুঃখ, পাই উপশম। কিছুই পাইনি আমি বেদনার কাছে। প্রিয় পাখি উড়ে গিয়ে বসে ভিন্ন গাছে। খরা। আগাম রমণ স্বাদ নেবে যদি আজ, কাল তবে ঘরে নিও। নইলে আমার থাকবে না যেন মুখ লুকোবার লাজ। সখা তুমি দেখো ভেবে আরও একবার। আকলিমা আর তারে কদিন ফেরাবে, কদিন শোনাবে সেই একঘেয়ে গীত। ইরিপাতা দেহকানি কদিন ঠেকাবে, শরীর মানে না বাধা, যৌবন অর্পিত। কে দিয়ে ঘুচাবি তুই মুখের কালিমা, মার কথা ভেবে মেয়ে ছটফট করে। কাটা কবুতর যেন দুঃখিত পূর্ণিমা, আর কান্না শেষে চোখ মুছে ফেরে ঘরে। খরা ও অকাল তার ভেঙেছে বিবাহ, কুমারী কিষান কাঁদে বুক ভারা দাহ। যে আখি দিগন্ত দেখে। সৃষ্ট সম্পর্কের ডালে উড়ে উড়ে বসে ভ্রমণে বিশ্বাসী এক সদাব্যস্ত পাখি।
তৃষ্ণায় চুমুক দেয় বৃক্ষ ছায়া রসে, কেউ কি কখনো তারে বাঁধে নাই রাখি। ডানাহীন নয় তাই উড়েছে আকাশে, তৃষ্ণামুক্ত নয় তাই জলে ঠোঁট রাখে। গরজে আবদ্ধে হয় কৃতজ্ঞতা পাশে, আঘাত পেলেও সে কি মুখচ্ছবি আঁকে। যে কিনা আকাশ চেনে মানে না সীমানা, তার কাছে অর্থহীন সুখের বয়ান। ছায়া দুঃখময় হলে মেলে দেয় ডানা, পৃথিবীকে ভাবে তার নিজস্ব উদ্যান। যে আখি দিগন্তে দেখে উজ্জ্বল তিলক, সেও চেনে ভালো করে তিক্ত হেমলক। ফেরার কাহিনী। ফেরারি 1। সব জীবনের মূল্য আছে, আমার জীবন ছাড়া। এমনি ভেবে একটি যুবক যেদিন থেকে নেমেছে তার পথে, সেদিন থেকে গোয়েন্দারা লেগেছে তার পিছে। চুল গজায়, দাড়ি গজায়, গজায় তাহার ডানা। ফেরারি 2। আমাকেও রেখো নিষ্পত্তির আগে, তা না হলে ফাঁকে পড়ে যাব ফাঁকিতেও। শুনবো, দেখব, দেখাতে তো দোষ নেই। যাব না নদীর ধারে, হাট বাজারের ভিড়ে। অকুস্থলে বড় শীত, কোথায় আমার টুপি মোজা। ফেরারি 3। তোমার সান্নিধ্য পেলে যে কোনো ঘাতক নিতান্ত অহিংস হবে। এরূপ বিশ্বাসে প্রশ্রয় দিয়েছ তাকে, ছিল পলাতক, বিনিদ্র কেটেছে তার দীর্ঘ বনবাসে। নিসঙ্গ ফেরারি শেষে পেলে অন্য জল, তাই তো নিয়েছে মেনে তোমার শিকল। উদ্বাস্তু। কেন বারবার শুধু হারিয়ে ফেলার স্বপ্ন দেখি, উদ্বাস্তু হবার। কিছুদিন ছিলাম না, এসে দেখি পুরনো সে বাড়িটায় বাস করতাম, কারা যেন তা ভেঙে আবার নতুন করে গড়ে তুলেছে। ঘরের দিকে যেতে পারছি না, বিছানাপত্র ও বইগুলো নিতে। রুমটার মেঝে নেই, যাওয়ার পথটাও। কেন যে এমন করে। আমাকে তো বলতে পারতো বাড়ি ভাঙা হবে, তোমার মাল সামাল নিয়ে কেটে পড়ো। আমাকে উদ্বাস্ত করে তাদের কী লাভ? কী চায় তারা? নাকি আমি উদ্বাস্তই ছিলাম, অথচ ভাবতাম আমার নিজের একখান ঘর আছে, টেবিলের উপর সুন্দর ফুলদানি আর কিছু বই। যেখানে জানালা ছিল সেই জায়গায় দেয়াল তুলেছে, যেন চেনা দৃশ্যগুলো মুছে ফেলতে চাইছে। কেউ যেন ইচ্ছে করে সব করছে, বলছে তোমার কোনো ভবিষ্যৎ নেই, অতীতও ছিল না, তুমি শুধু নিরন্তর অভিবাসনের দিকে এগিয়ে যাওয়া এক উদ্বাস্তু। অতীত। তখন আরব্য রজনীর পাতায় ঘুমিয়ে পড়তাম, দেখতাম সমস্ত চরিত্র আমার সামনে এসে দাঁড়িয়েছে, ছায়া ফেলছে মুখে। তাদের কাঠিন্য, নিষ্ঠুরতা, ত্যাগ, দয়াময়া ও বন্ধুত্ব আমাকে গড়ে পেটে দিচ্ছে। আর আমি বসে আছি মধ্য এশিয়ার পথের উপরে, মিশে গেছি পথের ধুলোয়। পাশ দিয়ে চলে যাওয়া আগন্তুক ফিসফিসিয়ে বলে যায় রেশম পথের গল্প দূর অতীতের। শব্দের পৃথিবী। শব্দহীন শব্দগুলো যে গভীর নীরবতা ডেকে আনে বিদগ্ধ জীবনে, তার কোনো তুলনা হয় না। সময়ের আঙিনায় পড়ে থাকে কিছু আসবাবপত্র, ময়লা ফেলার বিন। কারা এসে শিবের নাচন নেচে গেছে এইখানে? কোনো চিহ্ন নেই, সাক্ষী নেই, অথচ সাক্ষ্য প্রমাণ দেখি চারিদিকে। চলে যাওয়া। শনিবারে কথা বলে যারা রবিবারে চলে যায়, অথবা রবিবারে কথা বলে যারা শনিবারে চলে যায়, লোকটা তাদেরই একজন। বিয়ে শাদী করেনি, একলা ঘরে বাস ছিল তার। টিভি দেখতে দেখতে কখন সে মারা গেল কেউ তা জানে না। সে যেমনই বসেছিল তেমনই বসে শৈল, মৃত্যুকে সাথে নিয়ে। তার স্নান ঘরে ব্যবহৃত টুথব্রাশ, টুথপেস্ট, অব্যবহৃত মিনিপ্যাক শ্যাম্পুগুলো পড়ে আছে, সে নেই। অথচ ঘটনাক্রমে সে তখনও সেখানেই ছিল। ভ্রমণ। প্রায়শ একটা গ্রামে যাই, তারপর আর সেই গ্রামটাকে খুঁজে পাই না। সাইকেলটাও কখন হারিয়ে ফেলি বুঝতে পারি না। এমনকি যে পথ দিয়ে হেঁটে যাই সেই পথটাও কেমন হারিয়ে যায়। দ্বিতীয়বার আর তাও খুঁজে পাই না। হাঁটতে হাঁটতে আর গ্রাম খুঁজতে খুঁজতে হয়রান। তখন আমার ঘুম ভেঙে যায়। বুঝতে পারি আমি গ্রামেও যাইনি, সাইকেলও হারাইনি। তবু সেই হারানো গ্রাম
আর সাইকেলটার জন্য মনটা কেমন খচখচ করে। আমার ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায়। স্থবিরতা। পর্দা থেকে সরে গেছে অনেক মানুষ। আজ তারা ডানাহীন, হয়তো উঠতে ভুলে গেছে। একা বসে আছে নির্জন দ্বীপের মধ্যে। সব কিছু থেমে গেছে। তাদের দেহের ভেতর কতটা অন্ধকার কেউ তা জানে না। এই সব ঝিনুকের ভেতর কতটা উষ্ণতা ও অন্ধকার কেউ তা জানে না। গুহাময় পশু পক্ষীদের হাড়, তাদের মধ্যে বসে আছে তারা একা একা, ভাষাহীন, ডানাহীন, উড্ডয়নহীন। বাল্যবিবাহ। আমাদের ঘুম পাড়ানোর গানে ছিল প্রস্তুতির শিক্ষা। তাই খোকা ঘুমালে বা পাড়া জোড়ালেও বর্গিরা আসার কথা বলা হতো। সেকালে বালিকা মেয়েদের পুরুষ বাঘের খাঁচায় ছেড়ে দিয়ে আসা হতো, কিন্তু ভয় পেলেও তারা সে বাঘটাকে বশ মানিয়ে ফেলত। এই পোষ মানানোর চেষ্টায় দুর্বল ক্লান্ত বালিকা একদিন শক্ত নারী হয়ে ওঠে। তাকে এখন কে না ভয় পায়। চেয়েছিল শান্তি, কিন্তু পেয়েছে দারিদ্র। নাকি কান্না নয়, চেষ্টা করে যাওয়াই ছিল তার নিজের সাথে নিজেরই সম্পর্ক সৃষ্টির নিজস্ব উপায়। তবে তার ভালোবাসা তারই। সরল কবিতা কিন্তু দুর্বোধ্য সে। লোকে ভুলে যায় সেই বাঘের খাঁচায় জীবনের কথা। সেও ভুলে যায় তিক্ততা ও ঘৃণা, নিজের মনের সাথে তার যত কথকতা। কখনো কখনো ভাবে কারা তাকে ভেট দিতে চেয়েছিল, পুরুষ সিংহের কাছে, নিজের লোকেরা নাকি পর্দার আড়ালে অন্য কেউ। মায়ামি বিচ। মায়ামির নীলাকাশ আর সাদা আকাশের বিপরীতে পাম আর নারকেল গাছগুলি সারাদিন লুটোপুটি খেলে। সবুজ জলের গান ভেসে বেড়ায় চারিদিকে। ঢেউগুলো কোমর দুলিয়ে আছড়ে পড়ে বালুর শরীরে। এভাবে রোমান্স দীর্ঘজীবী হয়ে ওঠে মায়ামি বিচের ভাজে ভাজে। এই ফাঁকে জীবনের সামান্য একটু অবকাশ আমরাও মিয়ামির সাদা বালুর ভেতরে লুকিয়ে রেখে চলে আসি। মায়ামির সাদা বালুর ভেতরে চাই কেউ না কেউ তা খুঁজে পাক কাল থেকে কালান্তরে। শরীর। শরীর সমাধি নয়, অরণ্য বসতি। সেখানে অনেক কিছু রয়েছে অদেখা। তার ভাঙা গড়াগুলো, নিয়ম, নিয়তি। শরীরের দর্শনটি এইভাবে লেখা। শরীরকে ভাঙতে হয়, তবেই নতুন শরীরের জন্ম হয়। শরীরের জন্য গড়ে ওঠে শরীরের নিয়মকানুন। শরীর তো সমুদ্রের ডাক শুনতে পায়, নদী হয়ে তাই ছুটে যায় তার কাছে, নিজেকে সোপর্দ করে তার উষ্ণতায়। শরীরের বৃক্ষ ডালে ফুল ফোটে আছে, শরীর রহস্য আছে জিনমে জিনমে। শরীর রহস্য ভাঙে নিজের নিয়মে। শোক ও প্রেম। এবার বন্ধ করো, বন্ধ করো, আমার কাশি লাগতেছে, রান্না শুরু করব। হচ্ছে কই হচ্ছে? হ্যাঁ হচ্ছে, বাড়ছে। শোক ও প্রেম। প্রেম আর শোক থেকে বেদনা যায় না। ওরা যেন অলিখিত গোপন আয়না। তোমাকে দেখতে থাকে অবিরাম, তুমিও স্মরণ করো নিজ পরিণাম। ওরা যেন ছাদ থেকে চুইয়ে পড়া জল, ফোঁটা ফোঁটা ঝরতে থাকে অবিরল। সেই জল ধরে ধরে কেটে যায় কাল, মনে হয় যেন কেটে গেল মহাকাল। কতটা শোকের আর কতটা প্রেমের পরিণতি থেকে এই দশা আমাদের জানি না। কেবল মনে হয় এই ভালো, জগতের সব কিছু শুধু সাদা কালো। শোক আর প্রেম থেকে এই পরিচয়, তবু ওরা কি করে যে এত সুন্দর হয়। আষাঢ়। আমি বৃষ্টি দেখতে দেখতে বৃষ্টি হয়ে যাই। আমার ভেতরে তখন তুমুল বৃষ্টি নামে, আমাকে ভাসিয়ে নিয়ে যায় স্মৃতির ওপারে, ডুবে যাওয়া মাঠঘাট, কর্দমাক্ত পথে। জোর হাওয়া বইছে, বিদ্যুৎ চমক, মেঘের গর্জন, ময়ূরের নাচ। বৃষ্টি ফোঁটা, কলকল শব্দ আমাকে আচ্ছন্ন করে ফেলে। আমি শব্দ স্নান করি, ভিজে যাই নিজের ভেতরে। বৃষ্টিবিদ্ধ ফুলগুলি কেঁপে কেঁপে ওঠে বৃষ্টি ফোঁটার তালে তালে। দূরে বাঁশি বাজে,
সব কিছু কেমন ঝাপসা আর স্বপ্ন ছোঁয়া মনে হয়। অভ্যুদয়। স্টিমারের যে হুইসেল শুনে ঘর ছেড়েছিলাম তা আজও শুনতে পাই। সেদিন সে যেতে বলেছিল, আর আজ সে কেবলই ডাকে। কিন্তু যে পাখির বাসা আমি ভেঙে এসেছিলাম তা আর কোনো দিন গড়ে দিতে পারবো না। যে প্রেমের প্রতিশ্রুতি দিয়েছিলাম তাও আর রক্ষা করতে পারবো না। যে খেলার সাথীদের বলেছিলাম তোদেরকে ছেড়ে কোথাও যাব না, তাদের মুখের দিকে আর তাকাতে পারবো না কথা রাখিনি বলে। যে স্কুল ঘরটায় আমি ইতিহাস আর নটবাজ স্যারের হাতে মার খেতাম তা আর কোনো দিন দেখব না, শুনতে পারবো না তার বেতের সপাং সপাং আওয়াজ। প্রাইমারিতে হেডমাস্টার ছিলেন মোহাম্মদ আলী স্যার। সাত্তার স্যার আসতেন সোলালিয়া গ্রাম থেকে। শাহাবুদ্দিন স্যারের বাড়ি ছিল স্কুলের পাশেই। তার ভাগ্নে কী কারণে আত্মহত্যা করেছিল তা আজও জানি না, তবু তার মুখটা আজও দেখতে পাই। স্কুলের পাশে হালিমাদের বাড়ি, আমরা একসাথে পড়তাম। সে ছিল পরিণত, আমাদের চেয়ে বড় ছেলেদের সাথে তার ওঠা বসা। শুধু হালিমা নয়, অন্যান্য মেয়েরাও ছিল তার মতো। তাই হালিমাদের বিয়ে হয়ে যেত আর ওরা স্কুলে আসতো না। মনসুর ছিল ভীষণ দুষ্টু, মারামারি কাটাকাটি ছাড়া কথা নেই। আক্কাস দর্জির ছেলে আনার ছিল বড় শান্তশিষ্ট, চুল খাড়া খাড়া, তেল চপচপ, ঠোঁট কালো, কেউ কেউ ভাবত বিড়ি খায়। মিরেপাড়া পার হয়ে এলে কাঠের একটা ভাঙা সেতু ছিল, তাই সেতুর পাশ দিয়ে খাল পার হতো ছেলে বুড়ো মেয়ে সবাই, স্বাভাবিকভাবে। সেই স্বাভাবিকতায় আমিও বাধা পড়ে আছি আজও। সেই সেতু পার হলে বা পাশে পড়ে আবু সর্দারদের বাড়িসহ আরও কিছু বাড়ি। ডান পাশে ধানের ক্ষেত, আশ্বিন কার্তিক এলে ধানের গন্ধে ভরে উঠত চারিদিক। ধানের পুজো হতো, গীত হতো নকশিকাঁথার মাঠের। আশ্বিন গেল, কার্তিক মাসে পাকিল ক্ষেতের ধান। সারা মাঠ ভরি গাহিতেছে কে যেন হলদি কোটার গান। ছোট ছোট ব্যাঙ বড়শিতে গেথে লম্বা তল্লা বাঁশের ছিপ দোলাতে দোলাতে দেখতাম হঠাৎ শোল মাছ খাবলে ধরত সেই ব্যাঙ। আহা, সেই উত্তেজনাকর মুহূর্তগুলো আর পৃথিবীতে কোনো দিন ফিরে আসবে না। আমার নানা ছিলেন ভোজন রসিক, খেতে ভালোবাসতেন। দিনে দুবার খেতেন, সকালে গোসল করে গরম ভাতে ঘি, আলু ভর্তা আর 2-1 ভাগের তরকারি দিয়ে। দুপুরে আর খেতেন না, সন্ধ্যায় খেয়ে দিয়ে সকাল সকাল শুয়ে পড়তেন। 60-70-এর সেই সাধারণ কাহিনীর ভেতর দক্ষিণের একটা গ্রাম বাংলা লুকিয়ে আছে। নদীর পাশ দিয়ে অবদার বাঁধ আছে। রাত্রে সেই নদীর জলে ফসফরাস জল ওঠা আছে। সারি সারি কেওড়ার গাছ আছে। গ্রামবাসীদের চুরি করে হরিণ শিকারের গল্প আছে। টোটা আছে, বন্দুক আছে, ম্যালেরিয়া আছে, কুইনিয়ান আছে। আমিন ডাক্তারের মিক্সচার আছে, কসিম মোড়ল আছে, বক সিগারেট আছে, 3 তাস আছে, ধান কাটা আছে, বংশ পরম্পরায় কাইজা আছে, বোমা আছে, ঢাল আছে, সরকি আছে, জোয়ারের জলে ভেসে চলা মরু গাছ আছে, মরা গরু আছে, তার উপর বসে শকুনের মাংস খাওয়া আছে। মুচিদের গ্রাম ডুবে যাওয়া আছে, লঞ্চ আছে, মাল ওঠানামা আছে, কুলিদের হাকডাক আছে, টাবুরে নৌকার পাল তুলে চলা আছে, মাঝিদের গুণ টানা আছে। বড় বড় নৌকায় চেপে ফরিদপুরের দাওয়ালে সাতাশারায়ের লোক আর কুমারদের মিলিত বাণিজ্য যাত্রা আছে। ধান কেটে ধান নেওয়া আছে, সাতাশারাই আছে, মাটির পাতিল দিয়ে ধান নিয়ে নৌকা ভরা আছে। শীতকাল আছে, লাল চাদর আছে, আগুন জ্বালিয়ে তাপ পোহানো আছে, গাছ থেকে রস পেড়ে খাওয়া আছে, ঝোলা গুড় আর পাউরুটি আছে, কলের গান আর রেডিও আছে। সেই স্মৃতিকথা হতে পারত, চরের কাদায় হেঁটে হেঁটে বেড়ে ওঠার কাহিনী হতে পারত, চাঁদ আলী মাঝির অন্ধত্ব আর নদী পারাপারের কাহিনী হতে পারত, গোষ্ঠী দ্বন্দ্ব আর শক্তি প্রদর্শনের কাহিনী হতে পারত, মাঠ থেকে গরু আনার কাহিনী হতে পারত, গরুর খুঁড়ে মেটে চাকাদের বাসা বেঁধে ডিম পাড়া হতে পারত। সেসব কিছু না হয়ে এক অন্তর্ধানের কাহিনী হয়ে গেল। হাসনা হেনা ফুলের ঘ্রাণ শুকিয়ে গেল, পুকুর ঘাটে শেওলা ধরা ভাঙা সিঁড়ি হয়ে গেল, স্মাইলের গোল কাটতে গিয়ে বাঘের মুখ থেকে যুদ্ধ করে ফিরে আসার কাহিনী হয়ে গেল। যেন এক বড় যুদ্ধের আগে একটা প্রতীকী যুদ্ধ আর ভবিতব্যের ইঙ্গিত হয়ে রইল। 25শে মার্চে চাপিয়ে দেওয়া যুদ্ধের পরে যুবক ছেলেরা বাড়িতে না বলে যুদ্ধে গেল। খাল বিলে অনেক চিংড়ি আর ট্যাংরা ধরা পড়তে লাগলো।
হিন্দুদের গ্রামগুলো শূন্য হয়ে গেল। মাঝে মাঝে পাখি সৈন্যদের গানবোট এসে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে যেতে থাকলো। মুক্তিযোদ্ধারা লোকালয়গুলিতে তাদের ক্যাম্প খুলতে শুরু করলো। সমান তালে বাড়িঘর পুড়তে লাগলো। আগুনের লেলিহাল শিখার ভিতরে পুড়তে পুড়তে একটা নতুন দেশের অভ্যুদয় হলো। শেষ।